আমাদের বাংলা ভাষায় যে তরুণরা আছেন তারা পড়াশোনা যে বিষয়গুলো নিয়ে করেন, তো সেগুলো নিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু আড্ডা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের শুরুটা হচ্ছে নুরুল হুদা হাবিব ভাইয়ের সাথে। তিনি আজকে আমাদেরকে অয়েল হাল্লাকের উপরে আলোচনা করবেন। অয়েল হাল্লাকের মূলত অয়েল হাল্লাকের ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল এর উপরে। প্রথমেই ওনাকে অনুরোধ করব যে অয়েল হাল্লাক সম্পর্কে একটু বলে তারপরে আলোচনা শুরু করতে। ওনার আলোচনার পরে আমরা অন্যান্যরা যারা পড়ছেন বইটা, তারা অথবা হচ্ছে যারা পড়েননি তারাও আরো ক্লারিফাই করার জন্য অথবা হচ্ছে তাদের কোনো ধরনের মিল অমিল আলোচনার উপরে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো করবেন। আমরা আলোচনা পর্বে কি সময় নেব, আর পর্বে প্রাথমিক আলোচনা যেটা সেটা নুরুল হুদা ভাই করার পরেই আমাদের আলোচনার সময়টা একটু বেশি নেব। তো এখন ফ্লোর হচ্ছে নুরুল হুদা ভাইয়ের, আপনি গো অন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জুবের আহমদ ভাই। আজকের আলোচনার শুরুতেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুব শুরুতে আমি বলে যেতে চাই, আমি আসলে কোনো স্কলার না, এক্সপার্ট না। আমি স্রেফ একজন শিক্ষার্থী, আবার ইসলামিক জুরিসপ্রুডেন্সের শিক্ষার্থীও না, ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী। এই জায়গা থেকে যতটুকু পড়াশোনা করার সুযোগ হয়েছে, যতটুকু বুঝতে পেরেছি, সেই আঙ্গিকেই শেয়ার করব, নট লেকচার। শেয়ার করব, আপনারা সেখানে যোগদান করবেন আশা করি। আমি আজকে আলোচনা করব মূলত ওয়াইল বি হাল্লাকের অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল বইটা নিয়ে। ওয়াইল বি হাল্লাক সম্পর্কে এক কথায় যদি বলতে চাই, তার জন্ম ওয়েদার ফিলিস্তিন আর ইসরায়েল। নাজারেথ শহরটা কোথায় এটা একটু আসলে আমি ইনফরমেশন দুরকম দেখেছি, তবে মোস্ট অফ দ্য সোর্স বলছে ইসরায়েলে জন্ম ওনার। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়েছেন, এখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে উনি প্রফেসর। আফ্রিকান স্টাডিজ, সাউথ এশিয়ান স্টাডিজ অ্যান্ড রিলিজিয়াস স্টাডিজ, খুব সম্ভবত আমি এটা ভুলে গেছি, তিনটা স্টাডিজের তিনি প্রফেসর। উনি অনেকগুলো বইয়ের লেখক, নট অনলি অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, শরিয়া এর অর্থাৎ ইসলামিক লিগেল ইস্যুগুলো নিয়ে উনি এক্সটেন্সিভলি লেখালেখি করেছেন। শুধু তাই না, ওনাকে নিয়েও বেশ কয়েকজন আবার বই লিখেছেন। ওনার এই বইগুলোকে ক্রিটিক করেও অনেকে লিখেছেন, আমি বেশ কয়েকটা আর্টিকেল খুঁজে পেয়েছি। নিঃসন্দেহে একজন প্রাজ্ঞ লেখক এবং বোদ্ধা ইসলামিক লিগেল বিষয়ের উপরে আর কি, যেটা আমরা বুঝতে পেরেছি। উইদাউট ফার্দার ডিলে আমি চলে যেতে চাই বইটা তিনি 10টা অধ্যায় বিভক্ত করেছেন। আমি যদি 1 মিনিটে অধ্যায়গুলো বলতে চাই, শুরুতেই তিনি প্রথম অধ্যায় উল্লেখ করেছেন হুজ হু ইন দ্য ইসলামিক ল, অর্থাৎ ইসলামিক ল কে কিভাবে করেছেন, ইসলামিক ল এর সাথে কারা কারা কোন বিষয়গুলো জড়িত। দ্বিতীয় চ্যাপ্টারে যেটি বলেছেন সেটি হচ্ছে যে মেথডস, কোন মেথডে ইসলামিক ল গুলোকে লিগ্যাল কোডিফিকেশনে পরিণত করা হয়েছে, লিগ্যাল ইস্যু বানানো হয়েছে, কিভাবে তারা লিগ্যাল সিদ্ধান্তে পৌঁছেছেন। 3 নম্বর অধ্যায়ে তিনি বলেছেন এই জুরিস্ট অর্থাৎ কি বলে যেটাকে মাযহাব, আরবিতে যারা মাযহাব বলে সেটা ইংলিশে হচ্ছে স্কুল অফ ল গুলোর ইমার্জ কিভাবে, সেটা স্প্রেড আউট কিভাবে হলো, সেটার ব্যাপারে আলোচনা করেছেন। স্টাডি সার্কেল নিয়ে পরবর্তী অধ্যায় আলোচনা করেছেন। স্টাডি সার্কেলগুলোর মাধ্যমেই ইসলামিক ল প্রস্ফুটিত হয়েছে। ইন্টারাকশন বিটুইন ল অ্যান্ড সোসাইটি, ল এবং সোসাইটি পরস্পর কিভাবে অ্যাসিমিলেটেড সেটা আলোচনা করেছেন। 6 নম্বর অধ্যায় তিনি বলেছেন সার্কেল অফ জাস্টিস, এটা হচ্ছে প্রি মডার্ন গভর্নেন্স, যেটা মোস্টলি অটোম্যানদের বিষয়গুলোতে বলা হয়েছে। সার্কেল অফ জাস্টিস, বিচারপতিদের বিচারকদের যে সার্কেল, সেটা গভর্নমেন্টের সঙ্গে কিছুটা সম্পৃক্ত কিভাবে। 7 নম্বর অধ্যায়ে বলেছেন কলোনাইজিং অফ মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড ইটস শরিয়া, মুসলিম বিশ্ব যখন কলোনাইজড হলো ইউরোপীয় উপনিবেশবাদী শক্তিদের দ্বারা, তখন কিভাবে ওইসব দেশগুলোতে শরিয়ার বিষয়গুলো ছিল, ইসলামী আইনের বিষয়গুলো ছিল, সেটি আলোচনা করেছেন। 8ম অধ্যায়ে বলেছেন ল ইন দ্য এজ অফ ন্যাশন স্টেট, তার পরবর্তীতে যেটা জাতিরাষ্ট্র হলো, জাতিরাষ্ট্র হওয়ার পরে তখন কিভাবে ল ফাংশন করেছে। এরপরে স্টেট, ওলামা অ্যান্ড ইসলামিস্ট,
এগুলোর মধ্যে একটা সম্পর্ক টানার তিনি চেষ্টা করেছেন। এখানে সেকুলার মডার্নিস্টদের বিষয়গুলো আছে। শেষের অধ্যায়ে তিনি বলেছেন শরিয়া দেন অ্যান্ড নাও। আগে শরিয়া কেমন ছিল, এই শরিয়ার বিষয়ে অ্যাটিটিউড বা শরিয়ার কনসেপ্ট কেমন ছিল, আর এখন সেটি কেমন। বইটা এত বেশি বিশাল আলোচনা করার মতো যে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। আর আমি আসলে যেহেতু খুব ভালো বক্তাও হতে পারবো না, আমার পড়ালেখার আলোকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব খুব সংক্ষেপে। আমি কয়েক মিনিট সময় নিব 10টা অধ্যায়ের জন্য। একেবারে প্রথম চ্যাপ্টার থেকে যদি আমি শুরু করতে চাই, তাহলে কারা কারা এই ইসলামিক লিগ্যাল বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিলেন। উনি এখানে 4টা পয়েন্ট বলেছেন। প্রথম হচ্ছে মুফতি, যারা ওই সময় ফতোয়া দিতেন। ফতোয়া দিতেন তারা উইদাউট ফ্রি অফ কস্ট, ফতোয়া দিতে কোনো টাকা নিতেন না। মানুষ তার কাছে যেত, ফতোয়া চাইতো, ফতোয়া দিতেন। ইসলামী আইনের ক্ষেত্রে এই মুফতিদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে। এরপরে হচ্ছে জুরিস্ট, যারা বিচারক ছিলেন, তারা ইসলামিক লকে আরো বেশি প্রস্ফুটিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। এরপরে যেটি বলেছেন সেটি হচ্ছেন অথর জুরিস্ট, যারা হচ্ছে এই বিভিন্ন মুফতিদের ফাতোয়াগুলোর জাস্টিফিকেশন, আজকে বিভিন্ন কোর্টের রায়ের পরে যে জাস্টিফিকেশন দেওয়া হয় বা আহ, বিভিন্ন রায়ের ব্যাপারে পর্যবেক্ষণ বলা হয় যেটাকে, সেটি অথর জুরিস্টরা লিখে রাখতেন, যেটা ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে। এরপরে যেটি সেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ল প্রফেসর। ল প্রফেসর বলতে ওই সময় যারা ইসলামিক ল পড়িয়েছেন, আজকের মতো তো প্রতিষ্ঠান ছিল না, ছোট ছোট সার্কেল আকারে স্টুডেন্টকে যেভাবে পড়িয়েছেন, সেই ল প্রফেসর বলতে উনি তাদেরকে বোঝাচ্ছেন। এই 4টি কম্পোনেন্ট বা 4টি ফ্যাক্টর, 4টি প্লেয়ার ইসলামিক লিগ্যাল ইস্যুগুলোকে কোডিফাই করার ক্ষেত্রে, ইসলামিক ল আজকে এই পর্যন্ত আসার ক্ষেত্রে প্রাইমারিলি ভূমিকা রেখেছেন বলে তিনি প্রথম অধ্যায়ে মূলত আলোচনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ে যেটি বলেছেন সেটি হচ্ছে ল কিভাবে আসলো, ইসলামিক ল কিভাবে আসলে ইসলামিক ল হিসেবে বের করা হলো, এটা যে ইসলামিক ল কিভাবে বের করা হলো। আমরা জানি ইসলামিক ল এর 4টি মূল উৎস, মেইন উৎস কোরআন এবং সুন্নাহ। সেখান থেকে তারা ইস্তেমবাদ, অর্থাৎ এটাকে জাস্টিফাই করে, এটাকে রিসার্চ অ্যানালাইসিস করে কিভাবে ল হিসেবে নিয়ে আসলেন, সেটার কিভাবে করেছেন সেগুলো তিনি এখানে বলেছেন। আসলে ইসলামের প্রথম যুগে ওই রকম কোনো লিগ্যাল আলাদা ইস্যু ছিল না। আপনারা সবাই জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবাগণ বা অন্যান্য লোকেরা তাকে জিজ্ঞেস করতো, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এরকম করে অসংখ্য প্রশ্ন তারা করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত আর নেই, তিনি ইন্তেকাল করেছেন খোলাফায়ে রাশিদিনের সময়ে, তখন তাহলে লিগ্যাল ইস্যুগুলো কে সমাধান দেবেন? এই জন্য লোকেরা হযরত ওমরকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু, যদি এটি বইতে উল্লেখ করা নাই, কিন্তু প্রাথমিকভাবে লয়ের বিষয়গুলো এভাবে সম্পাদিত হয়েছিল। আহ, তখন হচ্ছে এই সকল যারা জুরিস্ট, এই লিগ্যাল যারা পণ্ডিতের সময় ছিলেন, তাদের মাধ্যমে হয়েছে কিন্তু কয়েকটা ওয়েতে। 1 নম্বর ওয়ে হিসেবে হাল্লাক যেটি বলেছেন সেটা হচ্ছে ট্রান্সমিশন অফ টেক্সট। এই টেক্সটগুলোর ট্রান্সমিশন, কোরআন ট্রান্সমিট হয়েছে জেনারেশন বাই জেনারেশন, হাদিস ট্রান্সমিশন হয়েছে বাই এ চেইন, আমাদেরকে সনদ বলি, বিভিন্ন রাবিদের মাধ্যমে হাদিসের যে চেইনটা, এই চেইনের মাধ্যমে, অর্থাৎ এই ট্রান্সমিশন অফ টেক্সটের মাধ্যমে ইসলামিক লিগ্যাল বিষয়গুলোকে সামনে আনা হয়েছে। প্রথমত কোরআন ট্রান্সমিট, দ্বিতীয়ত হাদিস ট্রান্সমিশন। খুব বিস্তারিত আসলে আমি বলতেও চাচ্ছি না, আপনারা সবাই জানেন, আমি জানি। তৃতীয় যেটি বলেছেন রিজনিং, অর্থাৎ এটাকে কি বলা যায়, রিজনিং অর্থাৎ অ্যানালাইসিস, অ্যানালজির মাধ্যমে। এই অ্যানালাইসিস বা অ্যানালজি করার জন্য, এটাকে অ্যানালাইসিস করার জন্য কিছু অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে কিয়াস। ইয়েস, থ্যাংক ইউ। সো এই মূলত কিয়াস, আমি অ্যারাবিক টার্মগুলো আনি না, এই জন্য মিলাতে পারছিলাম না। থ্যাংক ইউ জুবাইর ভাই। সো এটা প্রথমে সোসাইটি, এবং উনি যেটি বলেছেন, এই ওনারা যারা জুরিস্ট ছিলেন, জুরিস্ট নিজেরা এবং সোসাইটি, এই দুটোর অ্যাসিমিলেশনের মাধ্যমে
কিয়াসের মাধ্যমে অর্থাৎ অ্যানালজির মাধ্যমে এই চিন্তা ভাবনা করে তারা লিগ্যাল ইস্যুগুলোকে বের করেছেন নানা সময় নানা প্রেক্ষিতে। আবার কিয়াস করার ক্ষেত্রে কি কি শর্ত আছে সেগুলো এখানে বলে দিয়েছেন। চারটা শর্ত আমি সংক্ষেপে এখানে বলে যাচ্ছি, আমি বাংলায় বলছি। সেটা হচ্ছে নতুন উদ্ভূত কোনো সমস্যা এবং অর্থাৎ কিয়াস তো নতুন কোনো সমস্যা যখন সামনে আসে তখনই, যেটা অলরেডি কোরআন এবং হাদিসে বলা আছে সেটা নিয়ে তো কিয়াস করা দরকার নেই। কিন্তু যেটা কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, নতুন উদ্ভাবিত কোনো প্রবলেম, সেটার জন্যই তো কিয়াস করতে হবে। আর সেই কিয়াসের জন্য প্রথম এলিমেন্ট হিসেবে তিনি বলেছেন নিউলি এমার্জ কোনো প্রবলেম। দ্বিতীয় হচ্ছে আহ, এই নতুন উদ্ভাবিত সমস্যা কিন্তু এইটার কোনো রুট থাকবে পুরাতন কোনো সমস্যার সাথে, অর্থাৎ কোরআন হাদিসে কোনো না কোনো ভাবে এইটা যাবেই। মানব জীবন সংশ্লিষ্ট যে কোনো প্রবলেম তো কোরআন এবং সুন্নাহর সাথে সামহাউ যাবেই। সো এটা তিনি বলেছেন যে এই দুটোর সাথে কমন হতে হবে। সরি, ইয়েস, মূল টেক্সট এবং রিভিল টেক্সটের সাথে দুইটার সাথে অ্যাসিমিলেটেড হতে হবে। দ্বিতীয়ত এই দুইটার সাথে একটু কমন সাদৃশ্য থাকতে হবে। চতুর্থত যেটি বলেছেন সেটি হচ্ছে এই নতুন উদ্ভাবিত সমস্যা এবং মূল যে টেক্সটটা আমাদের আছে এই দুটোর আহ, মিলে একটা সমাধান মুখী একটা ফ্লো তৈরি হবে। আমি জানি না বাংলাতে ভাবে কিভাবে বলা যায়। আমার মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি এটাই, এই দুটো মিলিয়ে একটা সমাধানের যেন আসা যায় এইভাবে এরকম একটি সাদৃশ্য সেখানে থাকতে হবে। কিয়াসের চারটি উপাদান তিনি সেখানে বলেছেন। মাসলাহা মুরসালা মুরসালা আমরা জানি, প্রেফারেন্স, লিগ্যাল প্রেফারেন্স, পাবলিক ইন্টারেস্ট, জনগণের জন্য কোনটা ভালো হবে, পাবলিক ইন্টারেস্টের জন্য কোনটা এখানে প্রযোজ্য হবে, এই বিষয়গুলো কিয়াসের ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে তিনি বলেছেন। আসলে খুব বেশি আমি ডিপে যাচ্ছি না, আমরা ওনার ফার্দার আরো যারা পড়াশোনা করছেন তাদের কাছ থেকে শুনবো। তৃতীয় পয়েন্টে, তৃতীয় চ্যাপ্টারে যেটি বলেছেন লিগ্যাল স্কুল মাযহাব, আসলে মাযহাব আমরা মাযহাব না বলে সে লিগ্যাল স্কুল বললে ভালো হবে, স্কুল অফ থট এক কথায়, ইসলামী আইনের জন্য স্কুল অফ থট। এই যে আজকে যে চারটা মাযহাবের তৈরি হয়েছে, এই মাযহাব আসলে চারটা না, আমরা সবাই জানি মাযহাব আসলে চারটা না, মাযহাব অনেকগুলো। মিশরের লাইস ইবনে সাদ, এরকম করে সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখাই, আউজাই রহিমাহুল্লাহ আজমাইন, এরা যারা ছিলেন প্রত্যেকেই এক একটি লিগ্যাল স্কুলকে হোল্ড করতেন। উনি আমি লাইন টু লাইন বা পেজ বাই পেজ যাচ্ছি না, মূল কথা যেটি সেটি হচ্ছে এই চারটা মাযহাব ইস্টাবলিশ হয়েছে। সেটি ইস্টাবলিশ কেন হয়েছে? তাদের শাগরেদদের দ্বারা। কিন্তু আরো অন্যান্য মাযহাব আছে, অন্যান্য মাযহাব যেগুলো তাদের স্টুডেন্টদের দ্বারা সেটা প্রতিষ্ঠা লাভ করেনি। আজকে আমরা যারা ইসলামিক স্কলারশিপের সাথে সামহাউ সম্পৃক্ত আছি, তারা বিভিন্ন টেক্সট পড়ার সময় দেখি অসংখ্য স্কলারগণ ইমাম সুফিয়ান সাউরিকে, তবারিকে, ইব্রাহিম নাখঈকে, লাইস ইবনে সাদ, আউজাঈ এদেরকে সাইড করে থাকেন। তার মানে তাদেরও কিন্তু লিগ্যাল থিওরি আছে। শুধুমাত্র চার ইমামই ফতোয়া দিয়েছেন, চার ইমামই কোনো মাসালার ব্যাপারে অভিমত দিয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। ওনারাও দিয়েছেন, ওনারাও ইসলামিক লিগ্যাল বিষয়গুলো ডিল করেছেন, কিন্তু ওনাদের মাযহাবগুলো এখানে দুটো ভাগ করতে হবে। একটু হচ্ছে উনি ভাগ যেটা করেছেন, একটা পার্সোনাল স্কুল, একটা ডক্ট্রিনাল স্কুল। ওনাদের স্কুলগুলোকে তিনি পার্সোনাল স্কুল বলেছেন। এই পার্সোনাল স্কুলগুলো ডক্ট্রিনাল স্কুলে পরিণত হয়েছে, একটা মতবাদগত একটি ধারায় পরিণত হয়েছে। এই চারটা বাদে বাকি সবগুলো পার্সোনাল স্কুল হিসেবে রয়ে গেছে। কিন্তু এই চারটা মাযহাব তাদের শাগরেদদের দ্বারা, নানা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা ডক্ট্রিনাল স্কুল অর্থাৎ মতাদর্শিক এটা ধারা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। উনি এই অংশে তিনি এটা বলতে চেয়েছেন। আমরা যদি দেখি হানাফি মাযহাব কোথায় কোথায়, সেন্ট্রাল এশিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অটোমান এম্পায়ার সেটা ছিল, ইরাক, সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন এন্ড টার্কি, এই জায়গাগুলোতে হানাফি মাযহাব স্প্রেড আউট বেশি হয়েছে এবং তার প্রভাব সেখানে বেশি আছে, উনি সেটা বলেছেন। মালিকি মাযহাব উনি যেটা বলেছেন ইজিপ্টে এবং স্পেনে, মুসলিম স্পেনে, এবং বিশেষ করে আফ্রিকাতে, আফ্রিকান গোটা কন্টিনেন্টকেই মোস্টলি মালিকি মাযহাব ফলো করেন। শাফি মাযহাব মোস্টলি ইজিপ্টে, এরপর সিরিয়াতে, ইয়েমেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাগদাদ, 13th সেঞ্চুরির, সরি, তারপরে হাম্বলি। হাম্বলি মাযহাবের ব্যাপারে যিনি যেটি বলেছেন সেটি হচ্ছে 10 এবং 13, এই 3 সেঞ্চুরির মধ্যে এটা
বাগদাদের প্রভাবটা বেশি ছিল, বাট এখন আমরা দেখি সৌদি আরবিতে হাম্বলি মাযহাবের প্রভাবটা বেশি আছে। এরা হলো সুন্নি ইসলামের মাযহাব, বাট সেই মাযহাবের মধ্যে জাইদি আছে, ইসমাইলি, আরো বেশ কয়েকটা সেক্ট তাদের আছে, সেটি ভিন্ন আলাপ। উনি বিষয়টি নিয়ে বেশি আলোচনাও করেননি। এর পরের অধ্যায় যেটি, সেটি হচ্ছে জুরিস্ট, লিগ্যাল এডুকেশন অ্যান্ড পলিটিক্স। এই জুরিস্ট যারা, আইনের শিক্ষা এবং হচ্ছে যে পলিটিক্স, এই তিনটা জিনিস কিভাবে অ্যাসিমিলেটেড হলো আসলে। উনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে ইসলামের প্রথম যুগে তো কোনো মাদ্রাসা ব্যবস্থা ছিল না, মাদ্রাসা ব্যবস্থা আরো অনেক পরে এসছে, সেটা বাগদাদি নিজামুল মুলকের মাধ্যমে প্রথম মাদ্রাসা চালু হয়। উনি পরের অধ্যায়গুলোতে বলেছেন আসলে আহ এইখানে মাদ্রাসা অর্থাৎ জুরিস্টরা, এই মাদ্রাসা যখন ছিল না, জুরিস্টরা পার্সোনালি শিক্ষা তখন দিতেন। তারপরে ধীরে ধীরে এটি যখন 10th সেঞ্চুরিতে মাদ্রাসা একটা পর্যায়ে এখানে আসলো, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। ওয়াকফ, এই ইসলামিক লিগ্যাল স্টাডির ক্ষেত্রে ওয়াকফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওয়াকফ মিনস হচ্ছে এন্ডোমেন্ট, আপনারা জানেন সকলেই, বিশেষ করে তার্কিতে যারা আছেন তারা ভালো করে জানবেন। ওয়াকফ হচ্ছে যে ফ্রিলি ফিলান্থ্রপিক ইনস্টিটিউশন। এই ওয়াকফগুলো ইসলামিক লিগ্যাল ইস্যুগুলোর ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রেখেছে। ক্যালিফেট এবং হচ্ছে মাদ্রাসা এবং জুরিস্ট, এই তিনটার তিনি একটা সমন্বয় টেনেছেন এই অধ্যায়ে। কিভাবে এই তিনটা কাজ করেছে, প্রথমে তিনি বলেছেন যে প্রোটো কাজী। প্রোটো কাজী বলতে যারা কাজী ছিলেন, শুধু জুরিস্ট না, ওই কাজীদের, ওই জুরিস্টের আবার দায়িত্ব ছিল ওই ওয়াকফগুলো দেখাশোনা করা, এলাকায় কোনো নতুন বিল্ডিং হলে সেটার দেখাশোনা করা, সোসাইটির অন্যান্য অনেকগুলো দায়িত্বই তারা পালন করতেন, নট অনলি জুরিস্ট তারা ছিলেন না, এটা তিনি বলেছেন। এরপরে তিনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে রোল অফ এন্ডোমেন্ট, এই অক্ষগুলোর ভূমিকা কি ছিল। এই পর্যায়ে এসে তিনি নিজামুল মুলকের কথা উল্লেখ করেছেন, যে 1063 থেকে 92 যিনি বেঁচে ছিলেন, তিনি প্রায় 11টি মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। এই মাদ্রাসাগুলোতে তখন লিগ্যাল স্টাডিগুলো শুরু হলো। এভাবে ধীরে ধীরে ইসলামিক লিগ্যাল স্টাডিটা আগালো। সুফি অর্ডারের কথা এখানে বলেছেন, আর অনেকগুলো বিষয় আসলে অনেক দীর্ঘ আলোচনার দরকার, বাট সংক্ষেপ করছি। এরপর হচ্ছে প্রফেশনালাইজেশন অফ দ্য জুরিস্ট, লেজিস্ট। এই যে যারা জাজ, বিচারক, ইসলামিক লিগ্যাল ইস্যুগুলো নিয়ে দেখভাল করছেন, এরা ইতিপূর্বে কোনো প্রফেশনাল জায়গাতে ছিলেন না। আমি একেবারে শুরুতেই বলেছি যে মুফতিরা ফাতোয়া দিতেন একেবারে রাস্তায় বসে বা বাড়িতে বসে বা অন্য কোথাও মসজিদের বারান্দায় বসে ফাতোয়া দিতেন, কিন্তু পরবর্তীতে এই লেজিসটা প্রফেশনালাইজড হয়েছে। সেটি কিভাবে হয়েছে, কখন হয়েছে, উনি বলেছেন 11th সেঞ্চুরিতে। 11th সেঞ্চুরিতে এসে এই লেজিসটা একটা ইনকামের মাধ্যম হিসেবে তারা নিয়েছেন। ইতিপূর্বে কিন্তু এটা ইনকামের কোনো মাধ্যম ছিল না, তারা বিনা ফিতে এখানে ফতোয়া দিতেন বা জাজ হিসেবে কাজ করতেন। পাশাপাশি এরা আবার কেউ দর্জির কাজ করতেন, কেউ ট্যানারের কাজ করতেন, অর্থাৎ নিজের জীবিকা নির্বাহের জন্য ফতোয়ার পাশাপাশি এই বিষয়গুলোতে কাজ করতেন। কিন্তু এই পর্যায়ে এসে এদেরকে প্রফেশনালাইজ করা হয়েছে, ইনস্টলাইজ করা হয়েছে। এই পর্যায়ে এসে তিনি অটোম্যানদের শাইখুল ইসলামের কথা বলেছেন। শাইখুল ইসলাম নামে নতুন পদ এখানে সৃষ্টি করা হয়েছে পরবর্তীতে এসে 15th সেঞ্চুরিতে। এটি একটি প্রফেশনাল পোস্ট ছিল ইসলামিক আইনের জন্য, ইসলামিক লেজিস্লেচারের জন্য। পঞ্চম অধ্যায়ে ল এবং সোসাইটি, এই ইসলামিক ল এবং সোসাইটির সাথে দুটোর অ্যাসিমিলেশনটা কেমন ছিল সেটা তিনি এখানে বলতে চেয়েছেন। প্রথমে যেটি বলেছেন সেটা হচ্ছে মেডিয়েশন। কোনো কেস কোর্টে যাওয়ার আগেই যদি কোনো সমাধান করে ফেলা যায়, দুই পক্ষের কোনো সমাধানের মাধ্যমে, বাদী এবং বিবাদী উভয়কে ডেকে মুফতি সাহেব বসে একটা মেডিয়েশন করে দিলেন, বা অন্য কেউ মেডিয়েট করতে পারে, এখানে এখানে এটাও বলা আছে, অন্য কেউ মেডিয়েট করলেন মাঝখানে এসে, এটা হচ্ছে মেডিয়েশন। এটাকে উনি বলেছেন যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এডিআর। এটা মেডিয়েশন বেশ অনেকগুলো ভাবে হয়। মেডিয়েশন গুলো কেন হয়েছে তখন, লাইক একটা গ্রামে সবাই আছেন, সেখানে নিজ গোত্র, নিজ পরিবার, নিজ কবিলার লোকজনকে হেল্প করার জন্য কাছের মানুষগুলোকে তিনি মেডিয়েটর হিসেবে প্রথমে ধরেছেন। আজকের যুগের আধুনিক ভাষায় অ্যামিকাস কিউরিয়া, যেটা লয়ের ভাষায় বলা হয়, ফ্রেন্ড অফ কোর্ট, সেইটাই অ্যামিকাস কিউরিয়া। তারপরে যেটি হচ্ছে কোর্টের ব্যাপারে যিনি যেটি বলেছেন সেটা হচ্ছে
ওই সময়ের কোর্টগুলো আজকের বর্তমান কোর্টগুলোর মতো ছিল না। আজকে বর্তমান কোর্টগুলোতে জামিন পাওয়ার জন্য পেপার কিনতে হয়, সাবমিশন করতে হয়, নির্দিষ্ট ফি দিতে হয় গভর্নমেন্টকে। ওই সময়ের কোর্টগুলো, উনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে উইদাউট ফ্রি অফ কস্ট তারা সেখানে তাদের সমস্ত মামলা, অর্থাৎ লিগ্যাল ইস্যু কিংবা যে কোনো ক্রিমিনাল ইস্যুর ব্যাপারে সাবমিট করতে পারতেন। আজকে ফর্মাল কোর্টের মধ্যে সেটা আসলে ছিল না। আহ, আর এই কোর্টগুলোতে স্বাধীনতা ছিল অনেক বেশি, কারণ এটা সুনির্দিষ্ট কোনো পক্ষকে, আহ, সুনির্দিষ্ট কোনো ক্লায়েন্টকে বেস করে হতো না। জিউস, খ্রিস্টান, মুসলিম সবাই সেখানে যেতে পারতো এবং তাদের বিষয়গুলো সমাধান করার জন্য সেখানে যেতে পারতো। এরপরে যেটি বলেছেন উইমেন, ইসলামিক ল এর ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে মেডিয়েশন, এরপরে কোর্ট, এরপরে উইমেন। নারীদের ভূমিকা এই ইসলামিক লিগ্যাল ইস্যুগুলোতে কি ছিল সোসাইটিতে সেটি বলতে চেয়েছেন। আহ, এটা ওনার মূল কথা এখানে যেটি, সেটা হচ্ছে নারীদের অনেক বড় ভূমিকা সেখানে ছিল। সে ভূমিকা কিভাবে ছিল, এই নারীরা অনেক সময় প্রশাসনের বিরুদ্ধে মামলা করতেন এবং তারা বিজয়ী হতেন। শুধু তাই নয়, এই আমি যে এন্ডোমেন্টের কথা একটু আগে বললাম সেটা হচ্ছে যে ওয়াকফ, এই বিভিন্ন ওয়াকফের মালিক তারা ছিলেন। অর্থাৎ লিগ্যাল ইস্যুগুলোতে তারা খুব অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন এবং ফিমেল ইস্যুগুলোতে তারা যেমন ভূমিকা রাখতেন, আবার অন্যদের মামলার ক্ষেত্রেও তিনি অ্যাজ এ উইটনেস হিসেবে ভূমিকা রাখতেন, মিডিয়েটর হিসেবে ভূমিকা রাখতেন। এমনকি গভর্নমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো প্রবলেম হলে সেখানেও তিনি ভূমিকা রাখতেন। তালাকের ব্যাপার এখানে বলা হয়েছে, ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্সের বিষয়গুলোতে মহিলারা, অর্থাৎ যারা মহিলা মেডিয়েটর ছিলেন, ফিমেল মেডিয়েটর, এরাও ওই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতেন। 40%-এর কথা এখানে বলা হয়েছে, ফিমেল অ্যাক্টিভ মিডিয়েটর সেখানে ছিল, তিনি সেটা বলেছেন। সবচেয়ে বড় বিষয় হিসেবে তিনি লাস্টে যেটি উল্লেখ করেছেন চ্যাপ্টারে, সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তারা কখনো কখনো মামলা করে সেখানে তারা। এরপরে যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে প্রি মডার্ন গভর্নেন্স, দ্য সার্কেল অফ জাস্টিস। মেইনলি অটোম্যানদের কথা এখানে বলা হয়েছে। এই চ্যাপ্টারটা বেশ বড়, আমি ওইদিকে যাব না। যেটি উনি শুরুতেই বলেছেন সেটি হচ্ছে সুলতান বাইজিদ। সুলতান বাইজিদ প্রথমে এই ইসলামিক লিগ্যাল ইস্যুগুলোকে অটোম্যানদের মধ্যে, হয়তো অনেকের হিস্টোরিক্যাল অনেক পড়ালেখা আছে, বাট আমি এই জাস্ট এইখান থেকেই কথা বলছি, যেহেতু শুধু বই নিয়ে আলোচনা, আমি শুধু বইয়ের মধ্যে থাকার চেষ্টা করছি। তো তিনি বলেছেন সুলতান বায়েজিদ প্রথমে এটাকে একটি ইসলামিক, অর্থাৎ সিএসআর শরিয়া বলতে যেটা বোঝানো হয়েছে, পলিটিকো জুডিও অ্যাডমিনিস্ট্রেশন, আরবিতে সিএসআর শরিয়া বা মডার্ন কেউ কেউ ইসলামিক স্টেট বলে থাকেন। এই এটি কি সুলতান বায়েজিদ প্রথমে এটি অ্যাডমিনিস্ট্রেশনাল মর্যাদা দেন প্রথমে, সিএসআর শরিয়া। মিলিটারিতে, ফিন্যান্সে এবং হচ্ছে যে ট্যাক্স কালেক্ট করার জন্য বিভিন্ন ভাগে তিনি বিভক্ত করেন এই তার পলিটিক্যাল সিস্টেমকে। এবং শরিয়া সভরেন্টি অনুযায়ী দেশ চালাতে, অর্থাৎ তার সাম্রাজ্য চালাতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোকে এবং লিগ্যাল ইস্যুগুলোকে তিনি সাজাতে থাকেন। এবং খুব কঠোর হাতে কোথায় ব্যবসায়ের ক্ষেত্রে কেউ কম দিচ্ছে কিনা, কোনো ফোর্জারি করছে কিনা, কোনো জালিয়াতি করছে কিনা, এগুলো দেখানোর জন্য আবার মুহতাসিব নামে একটি গ্রুপও তিনি চালু করেন। মুহতাসিব হচ্ছে এহতেসাব থেকে এসছে, পর্যবেক্ষণ করে বিষয়গুলো দেখেন আর কি। এই মুহতাসিবরা করতো হচ্ছে যে যেখানে কারো কোনো অসঙ্গতি দেখতো, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া বা কোনো অসঙ্গতি দেখতো, সঙ্গে সঙ্গে তারা সেখানে পানিশ করতো, তাদেরকে শাস্তি দিত। অর্থাৎ সিয়াসা শরিয়ার একটি গুরুত্বপূর্ণ রূপ যে অটোমান সাম্রাজ্যের সুলতান বাইজিদ নিয়ে এসেছিলেন, এটাকে তিনি নানাভাবে এখানে উপস্থাপন করেছেন। শাইখুল ইসলামকে ইনস্টিটিউশনালাইজ করেছেন, ইস্তাম্বুল কেন্দ্রিক শাইখুল ইসলামকে তিনি কেন্দ্রীভূত করেছেন। প্রভিন্সগুলোতে তিনি প্রধান যাদেরকে করেছেন তাদের সাথে আবার ইস্তাম্বুলের শাইখুল ইসলামকে একটা অ্যাসিমিলেট করে দিয়েছেন। এবং হানাফি মাযহাবের, অর্থাৎ ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাবকে তিনি অফিসিয়াল মর্যাদা দিয়েছেন। সেই বিষয়গুলো তিনি এভাবে উল্লেখ করেছেন। এক কথায় প্রি মডার্ন হিস্ট্রিতে অটোম্যানদের বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন এবং সিয়াসা শরিয়ার যে ইস্টাবলিশমেন্টটা, যে বাস্তবায়নটা অটোম্যানদের মধ্যে তিনি করেছিলেন, এটাকে মেইনলি তিনি সেখানে বলেছেন। এবং তুর্কিফিকেশন বলে একটা টার্মিনোলজি তিনি এখানে এনেছেন। টার্কিদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে, তুর্কিদেরকে বেশিরভাগ ক্ষেত্রে অথরাইজ করার জন্য
তিনি চেষ্টা করেছেন, সেটা বলেছেন। পরের চ্যাপ্টারে আমরা আসবো কলোনাইজিং দ্য মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড ইটস শরিয়া। মুসলিম ওয়ার্ল্ড যে কলোনাইজেশন, শুরুতে আমাদের নাজমুল ভাই যেটি বলেছিলেন সেটি মূলত এখানে। প্রথমেই তিনি ব্রিটিশ ইন্ডিয়ার কথা এনেছেন, অর্থাৎ ব্রিটিশ অর্থাৎ ইউরোপীয় ঔপনিবেশবাদী শক্তির অধীনে মুসলিম দেশগুলোতে মুসলিম আইনগুলো কেমন ছিল এবং কিভাবে সেটা পরিবর্তন হয়েছিল সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন। প্রথমে ইন্ডিয়ার কথা এনেছেন। ইন্ডিয়ার কথা নিয়ে একটা কথা বলবো, এটি হচ্ছে যে হিন্দু এবং মুসলিমদের সমন্বিত একটি আইন তারা প্রণয়ন করেছিলেন ব্রিটিশদের, উইলিয়াম জোন্স বা আরো কয়েকজনের নাম এখানে আছে, ওয়ারেন হেস্টিংস, যাদের দ্বারা। সেটি হচ্ছে যে অ্যাংলো মোহাম্মেদান ল। এই নামটি মানে ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যাংলো মোহাম্মেদান ল হিন্দু এবং মুসলিমদের লয়ের সমন্বয়ে একটি ল তৈরি করেছিলেন, যেটি সকলকে অর্থাৎ কোডগুলোকে সেটি বাস্তবায়ন করার জন্য। এটা ডাইজেস্ট অফ হিন্দু অ্যান্ড মুসলিম ল, এইভাবে তিনি বলেছেন, ম্যারেজ অফ ল। সো এটি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাপারে তিনি বলেছেন। আরো অনেক কথা আছে, আসলে অনেক বেশি সময় লাগবে। ইন্দোনেশিয়ার কথা তিনি বলেছেন। ইন্দোনেশিয়ায় আদাত নামে একটি ওদের কাস্টমারি ল ছিল, অর্থাৎ কাস্টমারি ল বলতে একটি সোসাইটির কালচারাল ট্র্যাডিশনাল কিছু ল থাকে, ওই দেশের কালচার এবং ট্র্যাডিশন অনুযায়ী সেটা নির্ণীত হয়, সেটাকে ইন্দোনেশিয়াতে আদাত বলা হতো। এই আদাতকে পরবর্তীতে ঠিক আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার মতোই কয়েকজন ইংরেজ পণ্ডিতকে দিয়ে এটাকে নতুন করে কোডিফাইড করে এর মধ্যে তাদের সেকুলার কোডিফিকেশন করা হলো। কয়েকজন ম্যাজিস্ট্রেটের অধীনে এই আদাতকে বাস্তবায়ন করার জন্য কয়েকটা কোর্ট খোলা হলো, তিনজন ম্যাজিস্ট্রেটের কথা উনি বলেছেন। নতুন একটি নামও তারা সেখানে দিয়েছেন, পেস্ট কোর্ট, পেস্ট নাম। এবং নতুন নাম যেটি আদাত করার পরে নতুন নাম যারা যেটি দিলেন সেটি হচ্ছেন আদাত রেটস, তাদের ভাষায় আর কি। অটোমান এম্পায়ার আন্ডার প্রেশার। অটোম্যানদের ব্যাপারে আমরা সবাই জানি, অটোম্যানদের শেষের দিকে এসে জানিসারির মধ্যেও প্রবলেম হলো, অর্থাৎ অটোম্যানদের যে সৈন্যবাহিনী সেটির মধ্যেও প্রবলেম, লিগ্যাল ইস্যুগুলো নিয়ে তানজিমাতের কথা আসলো। সব ইস্যুগুলো যে তানজিমাত অনেকগুলো বিষয় নিয়েছিল। আর হচ্ছে যে ওয়েস্টার্নাইজড ফ্রেঞ্চ লয়ের আদলে কিছু লকে সেখানে কোডিফাইড করা হলো। এরকম করে ব্রিটিশ আদলেও কিছু আইনের কথা বলা হচ্ছে। 1839-এ গুলনাহার ডিক্রির কথা এখানে বলা হচ্ছে, যেটি হচ্ছে বিজনেস লয়ের ক্ষেত্রে ছিল। অর্থাৎ এতটুকু বুঝতে পারলাম যে অটোম্যানদের মধ্যেও লিগ্যাল ইস্যুগুলোতে ওয়েস্টার্নাইজড হয়েছিল, এটি মূলত তিনি সেখানে বলতে চেয়েছেন। এখানে অনেক বেশ কিছু বিষয় আছে, আমি ছেড়ে যাচ্ছি। এরপরে ইজিপ্টের কথা বলেছেন। ইজিপ্টে এরকম মামলুকদের পরবর্তীতে এসে 1881-এ সেখানে ব্রিটিশ পড়ুয়া কিছু স্টুডেন্টদের দিয়ে সেখানে নতুন করে আইন করা, মোহাম্মদ আলীর সময়ে নতুন কোডিফিকেশন সেখানে করার কথা বলেছেন। ফ্রি মার্কেটের কথা সেখানে এসছে। মোহাম্মদ আলী 1837-এ সিয়াসত নামের একটি লিগ্যাল অর্ডিন্যান্স জারি করেন, যেটা অনেকটাই হচ্ছে যে ওয়েস্টার্ন লয়ের আদলে ছিল। ইরানের ব্যাপারে তিনি বলেছেন, সেখানে যতটা ওয়েস্টার্নাইজেশনের কথা বলেছেন তার চেয়ে বেশি বলেছেন শিয়াইজমের ব্যাপারে, ইমামের, এরপরে ইমামরা যে নিষ্পাপ হবেন তাদের ব্যাপারে কিভাবে এটাকে আইনগত অথরাইজ করা হয়েছে। আপনারা জানেন ভিলায়াতুল ফকিহ ইরানের আইনগত ভিত্তি, সেখানে কিভাবে ইমামতের বিষয়গুলো তো সেখানে কোডিফাইড করা হয়েছে, উনি সেটা বলেছেন। আলজেরিয়াতে ফ্রেঞ্চ কিভাবে করেছিল। আলজেরিয়াতে ফ্রেঞ্চ হচ্ছে, এখানে একটা কথা বলা দরকার, আলজেরিয়াতে অন্যান্য দেশের চাইতে ইউরোপিয়ান অন্যান্য উপনিবেশবাদীরা তাদের সাথে যে ব্যবহার করেছে তাদের কলোনাইজ এরিয়াগুলোর সাথে, ফ্রেঞ্চ আলজেরিয়াকে তাদের উনি যেটি বলছেন যে ফ্রান্স আলজেরিয়াকে তাদের অংশই মনে করতো, কোনো কোনো জায়গায় তাদের রিপ্লেসমেন্ট দায়িত্বশীল দিয়েছে, অন্য জায়গাতে সেরকমটা হয়নি। সো মুসলিম দেশগুলোতে কলোনাইজেশন পিরিয়ডে মুসলিম ভূখণ্ডগুলোতে এরকম করে কোডিফিকেশন করা হয়েছে বিভিন্ন চেঞ্জের মাধ্যমে, ইসলামিক লিগ্যাল ইস্যুগুলোর সাথে সেকুলার ল গুলোকে অ্যাসিমিলেট করে দিয়ে বা এগুলোকে ইনকর্পোরেট করে। এটি ওই অধ্যায়ে তিনি বলেছেন। পরের অধ্যায়ে তিনি যেটি বলেছেন, অষ্টম অধ্যায়,
মুসলিম এই রাষ্ট্রগুলো যখন স্বাধীনতা লাভ করলো, অর্থাৎ ন্যাশনাল স্টেট হলো, এই ন্যাশনাল স্টেট গুলোতে ল কিভাবে ফাংশন করেছে। প্রথমেই যেটি বলেছেন তিনি, সেটি হচ্ছে যে মেথডস অফ লিগ্যাল রিফর্ম। আপনারা জানবেন, যারা কলোনিয়াল লিগেসি সম্পর্কে পড়ালেখা করেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, মুসলিম রাষ্ট্রগুলো নামমাত্র স্বাধীন হলেও ওই সময় যারা দেশ পরিচালনা করছিলেন বা স্বাধীনতার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন ইন সাম এক্সটেন্ট, লাইক মোহাম্মদ আলী জিন্নাহ বা অন্যান্যদের ক্ষেত্রে, তারাও চিন্তা চেতনায় সেকুলার ছিলেন। উনি তখন এটা বলছেন যে লিগ্যাল রিফর্মের ব্যাপারে এরকম লোকজনের ভূমিকা সেখানে ছিল। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে গত এই শতাব্দীর শেষের দিকে এসে এই পুরো জায়গাগুলোতে লিগ্যাল রিফর্ম হয়েছে বিভিন্ন জায়গাতে। এখানে তিনি বলেছেন যে তালফিক, তাখায়ুর হচ্ছে যে সিলেকশন, প্রায়োরিটি ভিত্তিতে কোনটা আপনি সিলেক্ট করবেন, এটা একটা লিগ্যাল রিফর্মের অংশ ছিল। তালফিক অ্যামালগামেশন ছিল, অর্থাৎ হচ্ছে যে অ্যামালগামেশনের সংজ্ঞাটা আমার কাছে খুব বেশি ক্লিয়ার না, বাট তালফিকের কাছাকাছি, সরি তাখায়ুরের কাছাকাছি। যদি কেউ জেনে থাকেন সেটি পরবর্তীতে সংশোধন করবেন আমাকে। সো আচ্ছা, হচ্ছে নিও ইজতিহাদ, অর্থাৎ এই জাতিরাষ্ট্র হবার পরে এই তাখায়ুর তালফিকের পাশাপাশি ছিল হচ্ছে লিগ্যাল নিও ইজতিহাদ। নিও ইজতিহাদের ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছেন সেটি তিনি বলেছেন। তারপরে যেটি বলেছেন সেটি হচ্ছে যে প্যাট্রিয়ার্সি, পিতৃতন্ত্রের ভূমিকা ছিল ওই জাতিরাষ্ট্রের লিগ্যাল ইস্যুগুলোতে। পিতৃতন্ত্রের অনেক বেশি বড় ভূমিকা ছিল এবং সেটি সেখানে মুখ্য হয়ে দেখা দিয়েছিল অনেকগুলো দেশে। এরপরে যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে 1977-এ এসে, 1917-তে এসে অটোম্যানদের ল যেখানে পরিবর্তন হয়েছিল, তারপরে আরো যে কিছু ইস্যু ঘটেছিল সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। আবার কোন কোন দেশে বিয়ের সময়কে চেঞ্জ করা হয়েছে, লাইক 18 থেকে 15, দেশের নাম সহ উল্লেখ করা আছে, আমি সেটা বলছি না। বাট কান্ট্রি ভেদে মুসলিম দেশগুলোতে বিয়ের বয়স করা হয়েছিল 15 থেকে 18-এর মধ্যে, বোথ মেল অ্যান্ড ফিমেল দুটোর ক্ষেত্রে। এটি একটি লিগ্যাল রিফর্মের একটা কম্পোনেন্ট ছিল। আমরা শেষের দিকে চলে আসছি। নবম অধ্যায়ে যিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে স্টেট, ওলামা অ্যান্ড ইসলামিস্ট। এই জায়গাটা 4টা প্লেয়ারের কথা তিনি বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট এবং ফার্দার আলোচনায় নিশ্চয়ই সেটা আসবে। সেটা হচ্ছে যে স্টেট, সেকুলার মডার্নিস্ট, ওলামা এবং ইসলামিস্ট। স্টেট, সেকুলার মডার্নিস্ট, ওলামা, ইসলামিস্ট, এই 4টি প্লেয়ারদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা একটা সাইকেল তিনি এখানে উপস্থাপন করতে চেয়েছেন। সেটি হচ্ছে যে স্টেট, যেহেতু আগে স্টেট ছিল না, মুসলিম বিশ্ব সহ গোটা পৃথিবীতে যেহেতু আগে স্টেট ছিল না সেভাবে, সো মুসলিম বিশ্ব স্টেটে পরিণত হওয়ার পরে স্টেট কিভাবে ফাংশন করছে এখানে লিগ্যাল ইস্যুগুলোর ক্ষেত্রে, সোসাইটি কিভাবে ফাংশন করছে, এবং স্টেট এবং সোসাইটি দুটোর ফাংশনকে তিনি সেখানে উল্লেখ করেছেন। দ্বিতীয় হচ্ছে যে সেকুলারিস্ট, উনি যেটি বলতে চেয়েছেন ওয়াইল হাল্লাক, সেখানে 40 এবং 50-এর দশকে যে সেকুলারাইজেশনের প্রসেস শুরু হয়েছিল সেটি যদিও তারপরে এসে কিছুটা স্তীমিত হয়েছিল এবং সেটি বলেছেন পরবর্তীতে আবার সেটি শুরু হয়েছে, লাইক সৌদি আরবিয়াতে, ইরানে সেকুলারের ব্যাপারে সেটি বলেছেন। এরপরে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে ওলামা, ওলামারা লিগ্যাল ইস্যুগুলোকে, লিগ্যাল ইস্যুতেও ভূমিকা রেখে থাকেন। আপনারা জানেন যে শুধুমাত্র জাজ, ইসলামিক জাজ, শরিয়া জাজ যারা থাকেন তারা, তাদের বাইরেও সমাজে তো অনেক ওলামা থাকেন যারা ভূমিকা রাখেন বিভিন্ন সময়। এই ওলামাদের একটা ভূমিকার কথা তিনি সেখানে উল্লেখ করেছেন, লাইক ইরানে তৎকালীন ওলামাদের বা সৌদি আরবে সেখানকার ওলামাদের ভূমিকার কথা সেখানে উল্লেখ করেছেন তিনি। এরপর হচ্ছে ইসলামিস্ট। ইসলামিস্টদের ভূমিকা বলতে গিয়ে তিনি এখানে মওদুদী কতিব রহিমাহুল্লাহর কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং তাদের সাথে এই যে সেকুলারদের চিন্তা চেতনার দ্বন্দ্ব, এইটা কিভাবে সংগঠিত হয়েছে, এবং ট্র্যাডিশনাল ওলামা, এই ওলামাদের ক্ষেত্রে আবার ট্র্যাডিশনাল ওলামার কথা বলেছেন। ট্র্যাডিশনাল ওলামা, ইসলামিস্ট এবং সেকুলারিস্ট, এদের সাথে, আর স্টেট তো আছেই, এদের সাথে কি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো বা সাম এক্সটেন্ডে কিভাবে তারা বিষয়গুলো নিয়ে লিখেছেন, বলেছেন, আপনারা সকলে জানেন তাদের পলিটিক্যাল থিওরিগুলো, বিশেষ করে মওদুদী এবং কতিব
রহিমাহুল্লাহ টোটালিটেরিয়ান থিওরি বা এই বিষয়গুলোতে কথা বলেছেন তিনি। এখানে দেশভিত্তিক তিনি উল্লেখ করেছেন, ইজিপ্টে কিভাবে এটা হলো, মুসলিম ব্রাদারহুড হওয়ার পরে, যদিও মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে তিনি বলেছেন যে কুতুব বা মুসলিম ব্রাদারহুড এখানে সরাসরি কোনো থিওরি দেননি কিভাবে আসলে ইসলামিক ল ইজিপ্টে ফাংশন করবে, কিন্তু এটা বলেছেন যে সাথে তিনি ডিফার করেছেন বা কুতুব রহিমাউল্লাহ কিংবা ব্রাদারহুডের নীতি, এটা তিনি বলেছেন। পাকিস্তানের ওলামাদের ব্যাপারে বলেছেন, পাকিস্তানে কিছু আর্টিকেল যুক্ত করা হয়েছে নতুন করে, সেটা বলেছেন। ইসলামিক রিপাবলিক হয়েছে 1956-তে, আপনারা জানেন 47-এ হওয়ার পরে ইসলামিক রিপাবলিক সেটি হয়েছে সাংবিধানিকভাবে 1956-তে পাকিস্তানের ব্যাপারে সেটা বলেছেন। প্রেসিডেন্ট জিয়াউল হকের ভূমিকা এখানে তিনি টেনেছেন। ইরানের এসে তিনি খোমেনির ভূমিকার কথা খুব বিশদভাবে উল্লেখ করেছেন। খোমেনি কিভাবে এটাকে বেলায়েতুল ফাকিহ বা মার্জা এই টার্মিনোলজি দিয়ে ইরানের লিগের ইস্যুগুলোকে সেখানে সাজানোর কথা বলেছেন। ইন্দোনেশিয়ার ব্যাপারে সে তিনি এগেইন আদাতের কথা বলেছেন, আদাত কিভাবে নতুন করে সেখানে ফাংশন করেছেন। শরিয়া নাও অ্যান্ড দেন, আমি লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। শরিয়া নাও অ্যান্ড দেন, আগে শরিয়া কেমন ছিল এবং আজকে কেমন ফাংশন করছে। জেনারেলি যদি বলি, উনি যেটা বলেছেন শরিয়ার আগের ফাংশনটা, জাতিরাষ্ট্র হওয়ার আগের ফাংশনটা যেমন ছিল এবং জাতিরাষ্ট্র তৈরি হওয়ার পরের ফাংশন, এইটার মধ্যে তিনি একটা পার্থক্য সূচিত করতে চেয়েছেন। লাইক ডিভোর্স আইনের ক্ষেত্রে, ফ্যামিলি আইনের ক্ষেত্রে, কোডিফিকেশনের ক্ষেত্রে, কোডিফিকেশনটা একটা ইম্পর্টেন্ট। আজকে যেমন ইসলামিক ল গুলো কোনো কোনো জায়গাতে কোডিফাইড করা আছে, আগের ল গুলো সেভাবে কোডিফাইড ছিল না। মুফতি বা জুরিস্টরা যেভাবে ফতোয়া দিয়েছেন সেভাবেই বিষয়গুলো ফাংশন করেছে এবং স্টেটে সেটা বাস্তবায়িত হয়েছে, সোসাইটির মানুষ সেভাবে সেটি মেনে নিয়েছে। এ পর্যায়ে এসে তিনি ব্রিটিশদের পরবর্তী সময়ের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এই অধ্যায়ের মূল বিষয়টি হচ্ছে যে কোডিফাইড আগে ল ছিল না, এখন কোডিফাইড। আগের লিগ্যাল ফাংশন, এখনকার লিগ্যাল ফাংশন রাষ্ট্র হওয়ার পরে এটি আলাদা। এই দুটোর পার্থক্যকে তিনি বলতে চেয়েছেন। এই বিষয়গুলোই মূলত এই অধ্যায় ছিল। এর মাধ্যমে আমি আমার একেবারেই এলোমেলো অগোছালো বইটি সম্পর্কে কিছু কথা পেশ করার চেষ্টা করলাম। এখানেই আমি শেষ করছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে, একেবারে 40 মিনিট খুব সুন্দর একটা সামারি দিয়েছেন, অনেক অনেক শুকরিয়া। আচ্ছা, আমি এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমার আছে, কিন্তু আমি তার আগে চাচ্ছি, আমি নিজে কিছু বলার আগে আমি চাচ্ছি অন্যরা একটু বলুক, অথবা হচ্ছে অন্যান্যদের প্রশ্ন। এবং শুধু প্রশ্ন এখানে মূল বিষয় না, মূলত যেহেতু আড্ডা, সুতরাং আমাদের আড্ডাই হলো মূল বিষয়। তো সেখানে আমাদের এখানে সবাই কথা বলবেন ইনশাল্লাহ, কিন্তু আমি প্রথমত রাকিব ভাই এবং নাজমুল ভাই এই দুজনকে অনুরোধ করব। তো যে যে বিষয়গুলো উনি বলেছেন সেগুলোর একটু যদি সামারি বলি, অথবা আমি আমার পড়া থেকে যদি বলি জাস্ট 1 মিনিটে, জাস্ট যদি আমাদের অন্যান্যদেরকে ধরে দেওয়ার জন্য, Sure, যে sure. মুসলিম আইন বলতে একাটা কিছু ছিল না কখনো। মুসলিম আইনটা বিভিন্ন সময় নানা ধরনের প্রয়োগ করতে গিয়ে নানা সেগুলো এসেছে বিভিন্ন ইজতিহাদের মাধ্যমে। তো এই যে পরিবর্তনগুলো, সেগুলো আসার সময় সমাজের বিন্যাস, মানে সমাজের পরিবর্তনের সাথে আইনের পরিবর্তন, এবং আইন যারা প্রণয়ন করেন, আইনের কাঠামো যারা গঠন করেন, সেই ঘটনের মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছে সেই বিন্যাসটা উনি দেখানোর চেষ্টা করেছেন মোটা দাগে যদি বলি। এবং সেই ক্ষেত্রে কোথায় কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, মানে আমরা এখন যখন আমরা বলি যে আল্লাহর আইন চাই, সে আইনটা আসলে কোন বাস্তবতায়, কোন ধরনের আইন, কোন সময়ের আইন চাই, এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তো কলোনিয়াল সময়ের পরের আইন, কলোনিয়াল সময়ের আগের আইনের মধ্যে, নেশন স্টেট হওয়ার আগে আইন চর্চা, আইন বাস্তবায়ন, আর নেশন স্টেট হওয়ার পরের আইন চর্চা এবং আইন বাস্তবায়ন, আইন গঠনের প্রক্রিয়ার মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে, এই বিষয়টা উনি তুলে ধরেছেন ওনার বইয়ে। এবং সেই বিষয়ে তুলে গিয়ে উনি বাংলা, মিশর, তুরস্ক, অনেকগুলো দেশের উদাহরণ দিয়েছেন।
তো এই বিষয়ে আমি অনুরোধ করব নাজমুল হাসান ভাইকে, তারপরে রাকিব ভাই এবং অন্যান্যরা। তারপরে আমার আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমি পরে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে কথা বলবো। তার আগে নাজমুল ভাই প্লিজ। হ্যাঁ, সালাম আলাইকুম। থ্যাংক ইউ। আসলে সংক্ষেপে আম, ভাই খুব চমৎকার ভাবে সামারাইজ করছেন বইটা। আমি পুরোটা না পড়লেও মোটামুটি ওনার সামারাইজ থেকে আমার মনে হয় আমরা জিসটা পেয়ে গেছি। তো আমারও প্রশ্ন বা ইয়ে আছে। তো আমি প্রি মডার্ন যে ডেভেলপমেন্ট উনি বললেন, আমি কলোনিয়াল ডেভেলপমেন্টটা নিয়ে একটু বলে তারপর আমি ওই খন্দকার রাকিব ভাইকে বলবো আর কি, হ্যান্ড ওভার করবো। উনি যোগ করবেন আর কি। ওনার ওয়াইল হাল্লাকের এই বইটার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বই আছে, ওগুলাকেও যদি আমরা একটু আমলে নেই তাহলে মোটামুটি আরো একটু হোলিস্টিক হবে আর কি। বিশেষ তার অন্যতম একটা বই হচ্ছে ইম্পসিবল স্টেট। উনি যেখানে ইসলামপন্থী ন্যারেটিভের আলোকে যে একটা ইসলামী রাষ্ট্রের কল্পনা করা হয়, ওইটাকে উনি বিভিন্ন আর্গুমেন্ট দিয়ে এই রেফারেন্স গুলো দিয়ে যে প্রি মডার্ন স্টেটের কনসেপ্ট এবং পরবর্তী বর্তমান যে স্টেটের কনসেপ্ট, সেক্ষেত্রে উনি বলছেন যে এটা একটা ইম্পসিবল মানে এন্ডিউভার টাইপের আর কি। তো এটা নিয়ে হয়তো খন্দকার রাকিব যদি আনতে চান আনবেন বা কথা বলবেন। কিন্তু আমি যে কলোনিয়াল কনস্ট্রাকশনটা ভারতের ক্ষেত্রে, ওইটা নিয়ে আমার কিছু অবজারভেশন আমি বলার চেষ্টা করছি আর কি। কলোনিয়াল যখন ব্রিটিশ ইয়ারা যখন আমাদের এখানে কলোনি করলো আর কি, এর ফার্স্ট রেসপন্স ওদেরকে নিতে হলো যে ওরা বেসিকলি চাইছিল মুঘল এডমিনিস্ট্রেশনটা রেখে ওরা যাতে ওখান থেকে কিছু লুটপাট করবে। মানে কমার্শিয়ালি তারা যা করছিল, কমার্শিয়াল মনোপলি, ওখান থেকে ইন্ডিয়া থেকে বেনিফিটেড হবে, এই টাকা পয়সা সম্পদ এগুলোকে ব্রিটেনে পাচার করবে। হ্যাঁ, এই কারণে 1765 সালে যখন দেওয়ানি মানে সিম্পলি ট্যাক্স কালেকশনের অথরিটি ওরা পেল, বিভিন্ন ফন্দি করে বা ডকুমেন্টকে ভুয়া ডকুমেন্ট দিয়ে বা আনডিউ প্রেসার করে মুঘল সম্রাটের কাছ থেকে ওরা এই অধিকারটা নিল। আপনি দেখেন অবস্থাটা কি দাঁড়াচ্ছে। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আছে কিন্তু রাজস্ব আদায় করতেছে জাস্ট কথার কথা ইন্ডিয়ান কেউ, ইন্ডিয়ান সরকারের কোন একটা এজেন্সি বাংলাদেশের রাজস্ব আদায় করবে। তার ব্যাপারটা কি দাঁড়াবে? তার একটা পুতুল সরকার থাকলো আর কি আমাদের অঞ্চলে। সিরাজউদ্দৌলার পরবর্তীতে যারা, তারা ডাল নাই তলোয়ার নাই, মানে নিধিরাম সর্দার টাইপের আর কি, ওই 65 থেকে 1765 থেকে। এর পরবর্তীতে যখন এটা হলো আমাদের এখানে দুর্ভিক্ষ হলো, এত লুটপাট করে মানুষের উপরে এমন ট্যাক্স ওরা বসায়, সবকিছু করে এমন ভাবে হয় লুটপাট করে, মানুষ দেখা যাচ্ছে যে মানুষ খেতে পারছে না, তার ফসল হয় নাই, কিন্তু তাকে ট্যাক্স দিতে হচ্ছে, খাজনা দিতে হচ্ছে। এটা করতে গিয়ে মানুষ দুর্ভিক্ষের শিকার হলো, মানুষ মারা গেল। এই পিরিয়ডের পরে আপনার ইউকেতেও এই কথাগুলো চলে আসে যে এইভাবে লুটপাট করা হয়েছে, এইভাবে মিসম্যানেজমেন্ট করা হয়েছে এবং এইভাবে আপনার ক্ষমতার অপব্যবহার করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন এটা নিয়ে এই দেশে বেশ হইচই হয়, আলোচনা হয়, পার্লামেন্টে উঠে। তখনই ওরা বলে যে না, এটাকে তো রেগুলেট করতে হবে। এই রেগুলেট করার অংশ হিসেবেই ইউকে পার্লামেন্ট আস্তে আস্তে করে অ্যাক্ট, আপনার 1773 অ্যাক্ট, তারপরে এভাবে 1784 অ্যাক্ট, এভাবে করে করে বিভিন্ন সময় এক একটা সমস্যা ইন্ডিয়া থেকে আসে, শোনে ব্রিটিশ পার্লামেন্ট একটা একটা করে অ্যাক্ট করে। তো 17 আপনার 90s এর দিকে 1790 ওই সময় দেখা যাচ্ছে কলকাতাতে আপনার ব্রিটিশ সরকারের যেই জাস্টিস সিস্টেম এই দেশে যেটা ছিল, ওটার আদলে ওরা ওখানে জাস্টিস সিস্টেম দাঁড় করায়। ওই ওইটারই প্রধান ছিলেন বা ওখানকার ওই সময়ে সুপ্রিম কোর্টের প্রধান ছিলেন উইলিয়াম জোনস, যিনি একাধারে লয়ার তো ছিলেনই বা জাজ ছিলেন, পাশাপাশি উনি একজন ইন্ডোলজিস্ট প্লাস ওরিয়েন্টালিস্ট, প্রাইমারি আর্লি ওরিয়েন্টালিস্ট স্কলারদের একজন। তার কন্ট্রিবিউশন ভিন্ন অনেক, সব যে নেতিবাচক তাও না, তার অনেক ইতিবাচক কন্ট্রিবিউশনও আছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো ওই উইলিয়াম জোনসের হাত দিয়েই বলা যায় যে একটা লিগাল কোডিফিকেশনের কাজ চলে। তো উইলিয়াম জোনস কোডিফিকেশন করতে গিয়ে দেখলেন যে হিন্দুরা কি ল মানে, কি ধরনের প্র্যাকটিস করে, মুসলমানরা কি ধরনের ল মানে, কি ধরনের তাদের কাস্টম কি। উনি
এটা করতে গিয়ে হিন্দুদের নিলেন মনু সংহিতা, যেটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট টেক্সট। ওই টেক্সট অনুসারে একটা হিন্দু ল রিভাইজ করার চেষ্টা করলেন। মুসলমানদের ক্ষেত্রে উনি কি করলেন, আপনার হানাফি মাযহাবের কিছু গুরুত্বপূর্ণ কিতাব নিলেন, ফতোয়া আলমগীরি, তারপরে আপনার আমি তো নাম ভুলে গেছি, নুরুল হুদা ভাই যদি বা ইয়া ভাই যদি পরে অ্যাড করেন আর কি, মানে হানাফি মাযহাবের ফতোয়া শামি, তারপরে আরো আরো কয়েকটা কয়েকটা নিয়ে, কারণ এই বইগুলো নিয়ে ওনারা দায়িত্ব দিলেন, ওকে 3টা বই বা 3টা ফতোয়ার বই, 3টা ইয়ার বই, 4টা ফতোয়া বা এরকম কয়েকটা বই নিয়ে বললেন যে এইটা থেকে একটা লিগ্যাল মানে এই আইন করলে এই বইয়ে এটা বলছে, এই চুরি করলে হাত কাটা যাবে, এই করলে এই করা, এরকম যে মানে ফতোয়াগুলো যে আছে এগুলো ওনারা এগুলোকে কোডিফাই করার চেষ্টা করলেন। এতে সমস্যাটা কি দাঁড়াইলো? সমস্যাটা এই দাঁড়াইলো, আগে এই যে এডমিনিস্ট্রেশন মানে স্ট্রাকচার, একটা রাষ্ট্রের বা একটা লিগ্যাল সিস্টেমের স্ট্রাকচারে যখন রাপচার হয়, এইটা একটা বড় ধরনের রাপচার এখানে তৈরি হয়। মুঘল আমলে ফতোয়া কিন্তু ফতোয়া মানে মুফতিরা ফতোয়া দিতেন না, বা মুফতিরা ফতোয়া দিতেন হচ্ছে অনেকটা ভলুন্টারি, এইটার লিগ্যাল ইমপ্লিকেশন ছিল না, বা এইটার জুরিসডিকশন ওইভাবে ছিল না, কিন্তু জুরিসডিকশন ছিল কাজীর। কাজী যে এটাকে রায় দিবেন ওইটাই হচ্ছে আইন, বা ওইটাই হচ্ছে সমাজে মানতে হবে, না মানলে ওইটার ইফেক্টিভনেস হবে, আপনাকে গভর্নমেন্টের কাছে পানিশমেন্টের শিকার হইতে হবে। কিন্তু একজন ফতোয়াবিদ বা মুফতি যদি বলেন যে এইটার এই ফতোয়া, নট নেসেসারিলি যে এটা কেউ আমল করবে, না করলে তাকে জেলে যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম ছিল না। বরঞ্চ কাজীর দরবারে আমরা এখন যেরকম জাজের দরবারে একজন কি বলি আমরা লয়ার নিয়ে যাই, কি আমার পক্ষে অ্যাডভোকেসি করবে, আমার পক্ষে ওকালতি করবেন, ওই সময় দেখা যাচ্ছে কাজীর দরবারে একজন ক্লায়েন্ট বা একজন ভুক্তভোগী অথবা একজন বিচার প্রার্থী, তার কথাটা যে যোগ্য, তার কথাটা যে যৌক্তিক, এইটা প্রমাণ করার জন্য অনেক সময় ওই মুফতির ফতোয়াটাকে তার পক্ষে নিতেন, যে অমুক মুফতি এটা বলছেন। বা অনেক সময় মুফতিরা ওই জাস্টিসকে ডেলিভার্ড যাতে হয়, যে একজন ক্লায়েন্ট একজন মানুষ যাতে তার সঠিক বিচারটা পায়, ওইটা এশিওর করার জন্য ওনারা এই মানে এই ভূমিকাটা নিতেন। কিন্তু এই পর্যায়ে এসে কি হলো, ব্রিটিশ ইয়ার মাধ্যমে প্রথমে তারা এই কাজীকে পাশে রাখলেন। কাজীকে রাখলেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফ জাজ, ব্রিটিশ জাজ বা এডমিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আস্তে আস্তে যখন ব্রিটেনের মানে এডমিনরা বা জাজরা বা লিগ্যাল দায়িত্বে যারা ছিল, তারা যখন লোকাল কাস্টম আস্তে আস্তে করে বোঝা শুরু করলো, মানুষের ইয়ে করা শুরু করলো, তারা আস্তে আস্তে করে এই কাজী পদগুলো বিলুপ্ত করে দেয়, বিশেষ করে 1860s এর পরে। এখন ফলাফল যেটা হলো, এই ব্রিটেন যখন আগের কাজীরা করতো কি, ছিল লোকাল, মনে করেন আপনার আমাদের ইউনিয়ন একটা কাজী বসেন, বা আমাদের কাজী বসেন, এবং দুই পক্ষ বিপক্ষের লোক আইসা তার কাছে অভিযোগ নিয়ে আসলো, বা একজন অভিযোগ নিয়ে আসলো। এখন একটা লোক যখন আপনার ইউনিয়নের, আপনি তার মুখ চিনেন, তার বাবাকে জানেন, তার দাদাকে জানেন, সে আপনাকে চিনে, একটা অপরাধ করার সাথে সাথে সে আপনাকে গাল গল্প শোনাইয়া মিথ্যা কথা বলে আপনাকে পার পেয়ে যাবে না। এই যে একটা চক্ষু লজ্জা এবং একটা সোসাইটির প্রেশার তখন তখন ছিল, তখন দেখা যেত যে ওই জাস্টিস সিস্টেমটা ওখানেই একটা মীমাংসা হয়ে যেত। জাস্টিস হয়েছে খুব দ্রুত, মানুষ সমস্যাতে পড়ছে, কাজের কাছে যাচ্ছে, বা কাজের কাছে যাওয়ার আগেই দেখা যাচ্ছে অনেক সমস্যার সমাধান হচ্ছে, ওই যে মেডিয়েশন যেটাকে বলছে। কিন্তু ব্রিটেন ব্রিটিশ জাস্টিস সিস্টেম এসে কি করলো, মানুষের ওই প্রান্তিক জায়গা থেকে জাস্টিস সিস্টেমটাকে নিয়ে গেলো শহর কেন্দ্রিক। তখন দেখা যাচ্ছে মানুষ ওই ইউনিয়নে যে অন্যায়টা করলো, তার বিচার আর ইউনিয়নে হচ্ছে না, এটা নিয়ে যাচ্ছে হচ্ছে শহরে। শহরে গিয়ে সে এখন মানে নির্দ্বিধায় মিথ্যা কথা গাল গল্প বানাইতে পারতেছে, বলতে পারতেছে, তার আর কোনো বাধা ধরা থাকছে না। তাহলে এই হোল সিস্টেমটার কারণ এটা হলো একটা দিক। আরেকটা দিল ওই যে কোডিফিকেশন, বই পড়ে আপনার আইন করা হয়েছে এবং আইনকে কঠিন করে ফেলা হয়েছে। ওকে, তুমি যদি এক্স ক্রাইম করো, ওয়াই হচ্ছে তোমার পানিশমেন্ট, তুমি যদি ওয়াই ক্রাইম করো, জেড হচ্ছে তোমার পানিশমেন্ট। অথচ আগে কাজী কি করতেন, উনি শুনতেন, তারপরে ফতোয়া, এই বিষয়ে রিলিভেন্ট ফতোয়া আছে কি দেখতেন, এবং ওই যে 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 ভিকটিম অথবা যে আপনার বিচার প্রার্থী, তার পার্সপেক্টিভটা দেখে বুঝে একটা ফ্লেক্সিবল মানে সমাধান দেওয়ার চেষ্টা করতেন। মানে খুব এটা কোনো যেহেতু ফিক্সড কিছু না, উনি যেটাতে জাস্টিস এনশিওর হবে ওইটাই করতেন, এবং উনি যা করতেন ওইটাই মেনে নিত মানুষজন। কিন্তু এখন কি হলো, কোডিফিকেশনের কারণে আপনার সুনির্দিষ্ট ক্রাইম, সুনির্দিষ্ট বিচার, সুনির্দিষ্ট ফলাফল,
এবং ওই সুনির্দিষ্ট ফলাফল থেকে বাঁচার জন্য দেখা যাচ্ছে মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে, এবং এভাবে করতে করতে জাস্টিস সিস্টেম মানুষ থেকে দূরে চলে গেল, এবং এটা করে করে দেখা যাচ্ছে মানুষের কাছ থেকে হোল বিচার ব্যবস্থাটাকে কেন্দ্রীভূত করে ফেলা হলো। এই প্রক্রিয়ার ভিতর দিয়ে এই কোডিফিকেশন ইটসেলফ একটা কনস্ট্রাকশন হয়, একটা প্রবলেমেটিক দাঁড়ায়। দ্বিতীয় কথা হলো জাস্টিস যে মেকানিজমটাই, হোল মেকানিজমটাই মুঘল পিরিয়ড থেকে ব্রিটিশ পিরিয়ডে এসে একটা ট্রান্সফরমেশন হয়ে যায়। এর ভিতর দিয়ে যেই ইসলামিক আইন বলতে যেটা দাঁড়ায় আর কি, এই ইসলামিক আইনের হোল কনস্ট্রাকশনটাই দেখা যাচ্ছে যে কলোনিয়াল এডমিনদের হাতে। তারা আন্তরিকভাবে চাইছিল আসলে মুসলমানদের অ্যাটলিস্ট ফ্যামিলি ল গুলো ঠিক থাকুক, মুসলমানদের ফ্যামিলি লতে ওরা হাত দিবে না। বিয়ে, তালাক, তারপরে হচ্ছে আপনার বাঘ বটরা বন্টন, এগুলো এই জিনিসগুলোকে ওরা ওই কিতাব ধরে ধরে, কিন্তু কিতাবে যা ছিল ওগুলা তো কোডিফিকেশন আকারে ছিল না, কিন্তু এখন এগুলোকে লিগাল স্ট্যাচিউ আকারে, তারপরে আপনার লিগাল আইন করে ফেলা হওয়ার কারণে এই জিনিসগুলো আরো জটিল হয়ে যায়। তো তো আমার কথাটা আমি এখানে শেষ করছি, যখন এই কোডিফিকেশনটা যখন এদের হাতে হয়, এইটাকে আমরা ইসলামিক ল বলছি। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যু আসে, ব্রিটেন সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, সংগ্রাম হয়, তাদের শাস্তি কি হবে, এই জিনিসগুলো ওরা আস্তে আস্তে করে ব্রিটেনে যেভাবে কোডিফিকেশনের প্রসেসের ভিতর দিয়ে যায়, তারা তাদের রোমান ল অনুসারে, তারপর হচ্ছে এখানকার মানুষের এক্সপেরিয়েন্স অনুযায়ী, এখানকার পার্লামেন্টে তর্ক করে যেভাবে ল গুলোকে ওরা করে, ওখানে দেখা যাচ্ছে এই প্রসেস গুলো ছাড়াই তারা শুধু এডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তের ভিতর দিয়ে এই ল গুলোকে ওরা রিভাইজ করে। এইভাবে করতে 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 যে ইয়াটাকে দাঁড়ায়, এটাই হচ্ছে আমার মোহামেডান ল, যেটাকে আপনি বলছেন ইয়াতে আলোচনায়। এই মোহামেডান লটাকেই কিন্তু আমরা মোটা দাগে ইসলামিক ল বলছি আর কি। যখন রাষ্ট্র হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল বা ইন্ডিয়া স্বাধীন হয়ে গেল, এই কন্টিনিউশনটা কিন্তু আমরা কন্টিনিউ করছি। এবং আমরা যখন বলি যে ইসলামী ল কায়েম করতে হবে, আমরা মোটা দাগে এইটাকে, আমরা এটার ভিতরে বসবাস করি, এটাকে আমরা নিতেও পারছি না। আবার আমরা বলতেছি, আমরা এই কনফিউশনটা এখন তৈরি হচ্ছে যে আমরা কি এই এই ব্রিটিশদের তৈরি করা মোহামেডান লয়ের পুরোপুরি বাস্তবায়ন করার কথা বলছি বা করব, নাকি ওই যে প্রি কলোনিয়াল যে লিগ্যাল সিস্টেমের কথা যে নুরুল হুদা ভাই বললেন ওয়াইল হাল্লাকের বই থেকে, আমরা কি সেটাতে ফিরে যাইতে পারবো কিনা? আমরা বলে এটা ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ প্রি কলোনিয়াল পিরিয়ডে লিগালি কোডিফিকেশন ওয়াজ ভেরি লুজ। লুজ থাকার কারণে, বিকজ স্ট্রাকচারালি লুজ ছিল, তো এখন স্ট্রাকচার ইজ সো সেন্ট্রালাইজ স্ট্রাকচার, যার কারণে ওই ভেরি সেন্ট্রালাইজ স্ট্রাকচারে এই ওই লুজ ল, লুজ বইয়ের ফতোয়া, এই জিনিসগুলো ফাংশন করাটা ভেরি ডিফিকাল্ট। দিস ইজ হোয়াট আই ফিল আর কি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই, অনেক 20 মিনিটের সুন্দর কথা বলছেন। আমি হচ্ছে আপনার কথাটা একটু আমি যেটা বুঝছি সেটা আমার এই করে দেই, যাতে করে অথবা হচ্ছে আপনাকে ধরতে আরেকটু সুবিধা হয়। সেটা হচ্ছে নাজমুল ভাইয়ের মৌলিক কথাটা ব্রিটিশের আগে এবং ব্রিটিশের পরে, ব্রিটিশ সময়ে আমাদের যেই সামাজিক পরিবর্তন হয়েছে, যেমন আমরা ব্রিটিশের আগে মানুষ চিন্তা করতো, ব্রিটিশের সময় মানুষ প্রথমত মানুষকে নিয়ে চিন্তা করার ধরনে হয়ে গেছে আলাদা। মানে মানুষ কি রোবট, নাকি মানুষ মানুষের সামাজিক সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, এগুলোকে যে আমাদের আবেগ যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের জায়গা না থেকে করার মধ্যে যেটা হয়েছে, রোবট চালু করেছে। এবং সেই রোবট গুলোর কারণে, যেমন হচ্ছে চুরির শাস্তি ইসলামে সবগুলো সাথে আছে, যে দুই হাত কাটা, হাত কাটা, অথবা মাফ করে দেওয়া, অথবা হচ্ছে সম্পত্তি ফিরিয়ে দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, অনেকগুলো চুর একই ভাবে করার অনেকগুলো, যে করার জন্য করে দিতে পারে, যদি যদি মাফ করে দেয়, তারপর হচ্ছে দিতে পারে, আবার হচ্ছে হত্যার বিনিময়ে হত্যা করতে পারে। এই ধরনের প্রচুর একই অপরাধের এক ধরনের দুই হচ্ছে দুইজন ফলে কাজী শাস্তি দিন, কিন্তু যখন সেটাকে জোরবা আপনার কথা খুব ভেঙে আসতেছে, আপনার কথা খুব ভেঙে আসতেছে।
অন্যরা কি সবাই শোনেন না আমি শোনা যাচ্ছে এখন? খুব ভেঙে আসতেছে। আচ্ছা, অন্যরা শুনতে পাচ্ছে? না, কথাগুলো ভেঙে ভেঙে আসছে। মনে হয় নেটওয়ার্কের একটু প্রবলেম। কথা যে ভেঙে আসলে আমি বেশি আমি অন্যদের খন্দকার রাকিব ভাইকে আপনি দেন, আপনার লাইনটা একটু সেটা ক্লিয়ার হোক। নষ্ট করবো না। হ্যাঁ, না, খন্দকার রাকিব ভাই চলে গেছেন। অন্য আলোচনার উপরে অন্যদেরকে ঠিক আছে, অন্যরা বলুক। বিষয়গুলো নিয়ে কথা বলুন, মানে এর উপরে অন্যান্যদের অথবা কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে বলুন প্লিজ। হ্যাঁ, বা কারো সংযোজন বা প্রশ্ন অথবা এডিং দ্বিমত বা থাকতে পারে, সবাই প্লিজ ফিল ফ্রি টু কন্ট্রিবিউট। আমি একজন একজন করে বলতে হলো। এখানে আছেন সাদিয়া তাসনিম, আপনি কিছু কোনো ধরনের প্রশ্ন কোনো সংযোগ যদি থাকে। জি ভাইয়া, আসলে আমার বইটা পড়া হয়নি, এজন্য আমার আর এই সম্পর্কে আমার আসলে আগে কোনো ধারণা ছিল না। তো আমার যে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওয়াক অফ যেটা বললেন, এটা আসলে আমি মানে বুঝতে পারছি না জিনিসটা আসলে, যদি ওইটার ডেফিনিশনটা একটু ক্লিয়ার করা যেত। নুরুল হুদা ভাই বলবেন? হ্যালো, সরি, আমি একটু মিস করছিলাম মাঝখানে। এবং সেটা কিভাবে কাজ করে নিয়ে হ্যাঁ হ্যালো, শুনছেন? আমি বুঝতে পারছি না, আমার নেটওয়ার্ক বলেন ওয়াক যে ইয়েটা আমাদের সময়ও দেখছো, শুনতে পাচ্ছেন? আমি আসলে জোবাই ভাই, আমি একটু আগুন ওনাকে ভাইকে একটু ক্লিয়ার করে দিই। কোশ্চেনটা ভাই, উনি জানতে চাচ্ছিলেন, একজন লিসেনার, সেটা হচ্ছে যে ওয়াকফ যে কথাটা বলছিলেন, ওয়াকফটা সম্বন্ধে জানতে চাচ্ছে আর কি। এই টার্মটা দিয়ে কি বুঝে, এটা কি? আচ্ছা, ওয়াকফটা খুব সহজভাবে বলতে গেলে এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট, রিলিজিয়াস চ্যারিটেবল ট্রাস্ট বলতে পারেন, যেখান থেকে উইদাউট এনি ইন্টারেস্ট হচ্ছে মানুষকে হেল্প করা হয়। এটা ট্রাস্ট একটা পার্সনও হতে পারে, কোনো ইনস্টিটিউশন কর্তৃকও কোনো ওয়াকফ হতে পারে, কোনো গোষ্ঠী দ্বারা একটা ওয়াকফ তৈরি হতে। ওয়াকফ মিনিং হচ্ছে যে একটা চ্যারিটেবল ট্রাস্ট, দ্যাটস ইট। আমি একটু অ্যাড করি। জি স্যার। এটা হচ্ছে আপনার ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা টেক ওভার করে, তখন আপনার মেইন প্রশ্ন ছিল জমির কি হবে। দেখেন, যে কোনো জায়গায় প্রি কলোনিয়াল ক্যাপিটাল বা সম্পদ, যেইটাকে কেন্দ্র করে কলোনিগুলো বিভিন্ন জায়গায় কলোনি ডেভেলপ করতো অথবা দখল হইতো ইয়ে হইতো, এর অন্যতম একটা ছিল জমি। জমির প্রশ্ন, ভূমির প্রশ্ন, ব্যবসা, কমার্শিয়াল ব্যবসা, আর হচ্ছে মিলিটারি আপনার দখল। তো অ্যাগেইন মিলিটারি দখলেরও লক্ষ্য ছিল আপনি কিভাবে ওখান থেকে সম্পদ আরোহণ করবেন। তো এর অন্যতম প্রশ্ন হচ্ছে ভূমি। ভূমির উপরে দখল কি হবে। এখন ব্রিটিশরা এসে, আমরা সবাই জানি 1793 সালে আমাদের এখানে কি হলো, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত নামে। তা আমিও পুরো ডিটেল ওইদিকে যাচ্ছি না। ওই পার্মানেন্ট সেটেলমেন্টে করতে গিয়ে দেখে একটা বড় অংশ জমি মুঘল শাসকরা স্থানীয় বিভিন্ন আলেম ওলামা, শিক্ষক, পীর, দরবেশ, খানকা, ওই খানকাগুলো বা এই প্রতিষ্ঠানগুলো, ইভেন শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা, মক্তব যারা চালাইতেন, ইনক্লুডিং হিন্দুদের টোল, এই প্রতিষ্ঠানগুলো যারা চালাইতেন, ওই ওই সমস্ত শিক্ষক তাদেরকে ইয়ে করে দিতেন, একটা খণ্ড জমি দিয়ে দিতেন। জমি দিয়ে বলতেন যে এই জমির দায়িত্ব আপনার, এটা থেকে যে সমস্ত আর্নিং আপনার হবে, ওই আর্নিংটা দিয়ে আপনার লিভিং চলবে, আপনার থাকা খাওয়া চলা ফ্যামিলি চলবে। আপনি অন্য আর কোনো কাজ আর করবেন না। আপনার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, আপনার কাজ হচ্ছে দিন শিক্ষা দেওয়া, পড়া, মানুষকে দিনের ইয়ে করা। এইভাবে করে একটা শিক্ষা ব্যবস্থা, হোল শিক্ষা ব্যবস্থাটাই চলতেছিল আপনার ওয়াকফের মাধ্যমে। এই যে ওয়াকফের জমি,
এন্ডুমেন্ট যেটাকে বলছেন, এই এন্ডুমেন্টটা শাসক নির্ধারণ করতেন স্থানীয় গভর্নরের মাধ্যমে, অথবা সেন্ট্রালি করে বলতো যে এই মানে আমরা যেটাকে পরবর্তীতে পাচ্ছি জমিদারি বা তালুকদার আসছে না, তো এই তালুকদারিতে তো নির্ধারণ করত সম্রাট বা রাজা, যিনি দায়িত্ব ছিলেন, অমুকরে এই এলাকা এত বিঘা জমি দিয়ে দেওয়া হয়েছে, এইটা থেকে খাজনা তুলে সে এই খাজনার একটা অংশ নিজে এনজয় করবে, একটা অংশ সে রাষ্ট্রীয় কোষাগারে দিবে। এরকম কিছু জমি ছিল, এই জমিগুলো থেকে কোনো ধরনের খাজনা সংগ্রহ করা হইতো না। এই জমিগুলোর ইনকামটা দিয়ে ওই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতো, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এই আপনার প্রি ব্রিটিশ মানে মোগল শাসকরা এভাবে চালাইতেন, যাতে করে ওই টিচাররা কখনোই আর সম্রাটের মুখাপেক্ষী হইতো না, বা মানুষের কাছে হাত পাততো না, মানুষের কাছে আপনার দান খয়রাতের জন্য করতো না। তারা তাদের আত্মমর্যাদাকে রক্ষা করে ওই এন্ডোমান বা ওয়াকফর ইনকাম দিয়েই তারা তাদের জীবন চালাতে পারতেন, এবং এক ধরনের স্বাধীনতা, স্বাধীন চেতা আপনার চর্চা, জ্ঞানের চর্চা, দর্শনের চর্চা, শিক্ষা দেওয়া, মানুষকে দাওয়া করা, মানুষকে দিন শিখানো, এই কাজগুলো ওনারা করতে পারতেন আর কি। ওই ওয়াকফকেই পরবর্তীতে ব্রিটিশরা আপনার বিভিন্ন আইন কানুন নিয়ম কানুন করে ওগুলোর উপরও পরবর্তীতে তারা দখল নেয়, এবং এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মুসলমানদের থেকে হাত ছাড়া হয়ে যায় আর কি, মানুষদের কাছ থেকে হাত ছাড়া হয়ে এগুলোর উপরেও লিগাল বাধ্যবাধকতা দিয়ে দেয় আর কি। সংক্ষেপে থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আমার কথা যদি শোনা যায়, আমি কয়েকটা বিষয় বলবো। এখন শুনতে বেটার, পাচ্ছেন? এখন বেটার, হ্যাঁ। আসছে? আচ্ছা, যে বলছিলাম সেটা হলো আমাদের ব্রিটিশ পূর্ববর্তী অথবা হচ্ছে ইসলামী শাসন আর পরবর্তী ইসলামী শাসন অথবা ইসলামী আইন প্রয়োগের যে নিয়ে অহাল্লাকে বলছেন, এবং হচ্ছে আপনাদের কথার মধ্যে চলে আসছে, বিশেষ করে নাজমুল হাসান ভাইয়ের কথার ব্রিটিশ পরিবর্তন করতে হয়েছে। এখানে মূলত ইসলামী আইন মূল বিষয় না, পুরো এই বইটার মধ্যেই মূলত আইনকে নিয়ে কথা বলা হয়। এখানে যতটা বলা হয়েছে আইন কিভাবে আইন হবে, এবং গিয়ে কি ধরনের প্রবলেম সেটা বাস্তবায়ন করতে গিয়ে কি ধরনের প্রবলেমের মধ্যে আলোচনা হচ্ছে এখানে। আমরা জুবাইর ভাই, আমাদের যে এই আপনার লাইন খুবই ডিস্টার্ব করছে, খুবই ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা, আমি লিখে দিচ্ছি ইয়ে আছে একটা কোয়েশ্চেন, সেটা আমি লিখে দিচ্ছি। আর নাজুল ইয়ে করেন, মডারেট করেন। আচ্ছা, অন্য কারোর সংযোজন, প্রশ্ন বা যদি কোনো ইয়ে থাকে প্লিজ আপনি ফিল ফ্রি আপনার নামটা বলে শুরু করেন। হ্যালো, সবাই। হ্যাঁ, এখানে ফুয়াদ আছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আকরাম আছেন। অন্য কেউ আচ্ছা, প্রশ্ন প্রশ্ন নাজুল ভাই এবং নুরুল হুদা ভাইয়ের কাছে, সেটা হলো বর্তমান যে দুজনের কাছে আমার কথা বলেন, আমি আপনার কথা খুবই টেরিবল, মানে একদম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন একটু বেটার। জি, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে দুজনের কাছে, আপনাদের নাজুল ভাই, যে এখন যারা ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য চায়, ইসলামী আইন কিভাবে উৎপন্ন হবে, সেই উৎপন্ন হওয়ার ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা মাধ্যমে কোন মেথোডোলজির মাধ্যমে উৎপন্ন হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। সরি জুবাইর ভাই, আমরা কেন আপনার কথা একদম ক্লিয়ার না। আমি জানেন অন্যরা কি শুনতে পাচ্ছেন? নুরুল ভাই, আপনি কি?
আপনি কি জুবাইর ভাইয়ের কথা শুনেন ক্লিয়ারলি? না, ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্ক একটু আজকে প্রবলেম বেশি হচ্ছে। কিন্তু আমার প্রথম বিষয়টা কিছুটা হলেও বোঝা গেছে মনে হয় যে বর্তমান ফাংশনে, স্টেট ফাংশনে ইসলামিক লিগ্যাল বিষয়গুলোর মেথোডোলজি কি হবে, জি, এটা কিভাবে বাস্তবায়িত করা হবে, সেটা নিয়ে মনে হয় একটা আলোচনা তুলেছেন। ওকে। মানে এখন আপনি বলেন, আপনি শুরু করেন, আপনি আপনার রেসপন্স করেন বা আপনার পয়েন্ট। উম, আহ, without having much study about it, আসলে আমার মনে হয় যে বর্তমানে স্টেট ফাংশন যেভাবে ফাংশন করছে, লাইক আফটার কলোনিয়াল পিরিয়ড সেকুলার কোডিফিকেশন নিয়ে বা সেকুলার সোসাইটি নিয়ে, এক কথায় আর কি, বিশেষ করে সোসাইটির কথা গোটা বইতে এসছে। ল জি, কিভাবে সোসাইটিতে ফাংশন করে, নট অ্যাজ কোডিফিকেশন কিভাবে হবে সেটা আসলে অনেক বলেন নেই। এখন এই জায়গাটাতে আহ, আমরা যেহেতু ইসলামিক লিগ্যাল বিষয়গুলোর কথা বলছি, শারিয়া বা ইসলামিক ল বা সিয়াসা শারিয়ার কথা বলছি, এই জায়গাটাতে এইটা কিভাবে বাস্তবায়িত হবে, এটা আসলে আমার সমাধান দেওয়ার বিষয় না, আমারও সেই জায়গাতে কমেন্ট বা প্রশ্নের বিষয়ই। সেই বিষয়গুলো আসলে কিভাবে প্রি মডার্ন অটোমান এম্পায়ারে যেভাবে বাস্তবায়িত হতো, সেইটা এখন সম্ভব কিনা, বা এখন সম্ভব না হলে তাহলে ইসলামিক লিগ্যাল ইস্যুগুলো আমরা কিভাবে ফাংশন করব, লাইক ইসলামপন্থীরা যদি কখনো চায়, সেটা আমারও প্রশ্ন। তবে আ- বুঝছি, বুঝছি। আমার আমার প্রশ্ন, আমরা তো আসলে সবাই ফিল ফ্রি কথা বললেই ভালো। আহ, বাস্তবায়ন তো পরের কথা। ইসলামপন্থীদের হোল যে প্রজেক্ট, যা আমরা যখন বলি যে শরিয়া বাস্তবায়ন চাই বা শরিয়া আমাদের করতে হবে, তখনই আসলে এসেনশিয়ালি, আমি জানি না আপনার অবজারভেশন কি বা আপনাদের কারোর অবজারভেশন যদি থাকে, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্রিবিউট। মানে আমরা এসেনশিয়ালি রিডিউস করি, শরিয়া মানি হচ্ছে আইন। শরিয়াকে আমরা রিডিউস করছি আইন আকারে, প্রথম একটা রিডাকশন। এবং ওই আইনকে আরো সংক্ষেপ করে আমরা মনে করি হুদুদ বা ক্যাপিটাল পানিশমেন্ট। তার মানে হচ্ছে শরিয়া ইকুয়াল টু হুদুদ। হুদুদ মানে হচ্ছে মাত্র 6টা ক্যাপিটাল পানিশমেন্ট: হাত কাটা, তারপরে জিনার শাস্তি, তারপরে হচ্ছে আপনার কিসাস, আহ, তারপরে আর কি আপনি আরো অ্যাড করতে পারবেন, এরকম 6টা। অথচ আমরা যখন লিগ্যাল সিস্টেম নিয়ে কথা বলি, এখন এখন লিগ্যাল সিস্টেম ইজ হিউজ বিষয়। রাষ্ট্রের রাষ্ট্র নাগরিক বা মানুষের জীবনকে এফেক্ট করে এরকম কয়েকটা বিষয়কে যদি আমরা আমলে নেই, এর ভিতরে আপনি দেখবেন লিগ্যাল বা আইন হচ্ছে অন্যতম একটা বিষয়। আমরা এটা করতে পারবো না, এটা করব, এটা করলে এই আইন, এটা করলে আমার এই শাস্তি। এভাবে দেখবেন যে ল আমাদের জীবনকে সার্বিক ভাবে, মানে নেগেটিভলি যদি বলি, বেঁধে ফেলা হয়েছে, মানে একটা আমরা শেকলের ভিতরে আছি আর কি। কিন্তু ইসলামিক হিস্ট্রিতে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শরিয়া ওয়াজ নট অনলি আইন। আমরা জন্মগ্রহণ করার পরে যে আমাদের কানে আজান দেয়, আমাদের মা বাবারা আজান দেন, আমরা তারপরে বাচ্চাদেরকে খতনা করা, তারপরে হচ্ছে মারা গেলে দাফন কাফন করা, দোয়া দুরুদ পড়া, বিয়ে করা, এই যে যাবতীয় বিষয়টাই শরিয়ার অংশ। এই ক্ষেত্রে মানে এই যে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের এটা করে এক করে রাষ্ট্র, এইভাবে করে আমাদের সামগ্রিক জীবনের যত কিছু, যে সমস্ত ভ্যালিউজ, চর্চা, সামাজিক প্র্যাকটিস, এই জিনিসগুলোকে যে মোরাল যে লেসন আমরা নেই, এই হোল লেসন নেওয়াটা যদি রিলিজিয়াসলি হয় বা ইসলাম ইন্সপায়ার্ড হয়, হোল বিষয়টাই শরিয়ার অংশ। কিন্তু কলোনিয়াল পিরিয়ডের প্রভাব, নেতিবাচক প্রভাব হচ্ছে এই, আমরা শরিয়াকে রিডিউস করে ফেলছি শুধু আইনে, এবং সেই আইনকে রিডিউস করে ফেলছি শুধু হুদুদে, হুদুদ কায়েমে। তো যার কারণে দেখবেন আপনি, এই কারণে ইসলাম পন্থাকে আমরা হয়তো আমরা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি এই হোল ফেনোমেনা,
আমি এটাকে দেখি একটা মোর অফ এ দ্যাট লাইক এ কি বলে একটা ফিলোসফিক্যাল মুভমেন্ট বা রিভাইভাল মুভমেন্ট, আমরা যেভাবে বলছি একটা ফিলোসফিক্যাল মুভমেন্ট। ফিলোসফিক্যালি আমরা যখন বলি যে আমরা শরিয়া কায়েম চাই, এর ভিতর দিয়ে আমার মনে হয় আমরা মিন করি আমাদের সোসাইটিতে রিলিজিয়াস ভ্যালিউস গুলো হাজির থাকবে, আমাদের কালচারটা রিলিজিয়াস ইন্সপায়ার্ড হবে, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আমরা যাতে একজন প্র্যাকটিসিং রিলিজিয়াসলি প্র্যাকটিসিং হইলে যাতে আমাদের রাষ্ট্র আমাদের বাধা না হয়, এই বিষয়গুলো দিস ইজ হাউ আই সি। এইভাবে যদি হোলিস্টিকলি বুঝি তখন দেখবেন যে আমাদের দেশে আমরা আমার কন্যা চলে এসেছে 80% বা 90% ক্ষেত্রেই শরিয়া ইন প্লেস। এটার নেগেটিভ মানে বিদাত বলেন অথবা নেতিবাচক প্র্যাকটিস চর্চা অথবা এগুলোর মেল প্র্যাকটিস আছে, কিন্তু আমাদের হোল কালচারালি আমাদের দেশে শরিয়ার একটা বড় অংশই আমরা চর্চার ভিতর দিয়ে আমরা করছি, চর্চা করছি। যেটা নাই ওইটার জন্য চেষ্টা করা অবভিয়াসলি, কিন্তু যেটা আছে ওইটাকে অ্যাকনলেজ করাটা জরুরি বলে আমি মনে করছি আর কি। হ্যাঁ, আচ্ছা এখন কথা বোঝা যাচ্ছে আমার? আমি নেট চেঞ্জ করছি। জি পারফেক্ট। এখন একটু বেটার। জি জি, আচ্ছা থ্যাংক ইউ। আমাদের মোটামুটি সময় হয়েছে, আর 15 মিনিট না, আর হচ্ছে 13 মিনিট আমরা হয়তো কন্টিনিউ করতে পারবো। এখানে আমাদের আরেকজন ভাইয়া যুক্ত হয়েছেন, নাজমুল হাসান ভাই। উনি যদি উনার নামও নাজমুল হাসান ভাই। আচ্ছা যাই হোক, আচ্ছা একটা প্রশ্ন আমাদের এসেছে, আমার কথাটা একটু পরে নিচ্ছি, বলছি। একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে হুদুদ প্রয়োগের ক্ষেত্রে প্রিকন্ডিশন আছে কি? ধরুন চুরির শাস্তি, জেনার শাস্তি প্রয়োগ করার আগে পরিবেশ কি উপযুক্ত হওয়ার দরকার আছে কিনা? বা আরেকটা উদাহরণ হিসাবে বলা যায়, একটি রাষ্ট্রকে অর্থনৈতিক মুক্তি না দিয়ে চুরি দুর্নীতির শাস্তি এস্টাবলিশ করা কি ইসলামী পার্সপেক্টিভের যথার্থ কিনা? অপরাধ সম্পর্কে সচেতন সমাজ তৈরি করে, অপরাধ সম্পর্কে সচেতনতা সমাজ তৈরি করে, আইন এস্টাবলিশ করা না আইন এস্টাবলিশ করে মানুষকে সচেতন করা, কোনটা ইসলামিক মেথড? আগে আইন এস্টাবলিশ করে মানুষকে সচেতন করা, আইন দিয়ে মানুষকে সচেতন করা, নাকি মানুষকে সচেতন করে তারপরে আইন এস্টাবলিশ করা, কোনটা ইসলামিক মেথড? এটা নিয়ে নাজমুল কি বলে যে নাজমুল ভাই অথবা হচ্ছে নুরুল হুদা ভাই যদি কিছু বলেন। আমি একটু আমার কয়েকটা কমেন্ট ছিল যেটা আগে বলতে পারি নাই, সেটা আমি করব একটু পরে। আপনারা যদি আগে এই প্রশ্নটার উত্তরটা দেন কেউ। নুরুদা ভাই প্লিজ। আমার মনে হয় যে সেটি হচ্ছে যে আমার মনে হয় তার প্রশ্নের মধ্যে তার একটা টোন আছে যে আসলে কোনটি আগে হতে হবে। উনি আমার মনে হয় কিছুটা মিন করে ফেলেছেন। সেটি হচ্ছে আগে অবশ্যই পরিবেশ তৈরি করতে হবে। লাইক হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চুরির ওই শাস্তি দেওয়ার ব্যাপারটা আমরা যদি সেখান থেকে মেথড নিই, যে দুর্ভিক্ষের কেউ চুরি করেছে এই জন্য তার হাত কাটা যায়নি বা হাত কাটা যাবে না। সো আগে দুর্ভিক্ষ দূর করতে হবে সমাজ থেকে, এরপরে চুরির শাস্তির বিধান। সো আমার মনে হয় অবশ্যই আগে সোসাইটির সার্বিক পরিবর্তন, মানুষগুলোর মানসিক অবস্থার পরিবর্তন, ফিনান্স পরিবর্তন। এরপরে যদি মানুষের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অপরাধে লিপ্ত হয়, চুরি করে বা লাইক এরকম কিছু, দেন পানিশমেন্টের ব্যাপারটা আসতে পারে। হোয়াট আই সি। আচ্ছা আমি আমি জি আচ্ছা, জোয়ার ভাইকে আবার লস করলাম কিনা জানি না। আমি যদি এই পয়েন্টটাতে একটু বলে নেই, সেটা হচ্ছে আগে পরের কোয়েশ্চেনের আগে আমরা একটা মৌলিক প্রশ্নতে যদি আসি, ক্রমবর্ধমানের কথা অনেকে বলছেন, ইয়ে করে আসছেন। কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা আমাদের দেশে কি এখন চোরের শাস্তি আছে না? চুরি করলে কি কেউ আমাদের দেশে পুরস্কৃত করে? পুরস্কৃত করে না। কিন্তু আমাদের এখানে চুরির শাস্তি এখন একটা না একটা শাস্তি আছে, ডাকাতি করলে এখনো শাস্তি আছে, খুন করলে খুনের শাস্তিও আছে। এখন এই শাস্তিটা বাস্তবায়ন হচ্ছে না, এটা একটা সাইড। যেই শাস্তিটাই আছে, এমন কোন অপরাধ কি আছে আমাদের দেশে যেটার লিখিত শাস্তি নাই? আছে, সবগুলোরই কোডিফাইড শাস্তি একটা না একটা আছে। এখন দেখেন, আমরা তো ইমাজিন একটা বিষয়ে আলাপ করছি যে যদি শরিয়া কায়েম হয় তাহলে হয়তো এটা হয়ে যাবে। এই ইমাজিন বিষয়ে যাওয়ার আগে বাস্তবতায় যদি আমরা ফিরি,
আমাদের প্রত্যেকটা, আমরা যে ক্যাপিটাল পানিশমেন্ট হুদুদের কথা বলছি, মনে করেন চুরি করলে হাত কাটা, চুরি করলে হাত কাটার বিধানটা একটা ইতিহাসের একটা পর্যায়ে ছিল, একটা বাস্তবায়ন হয়েছে অবভিয়াসলি। এইটাকে ওই জায়গায় রেখে এখনো যে চুরির শাস্তি এখনো একটা কিছু আছে, কিন্তু এই শাস্তিটা বাস্তবায়ন করার আগেই দেখা যাচ্ছে যে আমাদের এখানে লিগ্যাল অ্যাভিনিউর ভিতরেই এত করাপশন, ওই করাপশনের ভিতরে দেখা যাচ্ছে যে ওই চোর আবার স্বাধীন মাথা উঁচু করে বেরিয়ে আসতেছে। চোর আপনার লোয়ার ক্লাস, লোয়ার কোর্ট, আপার কোর্টে যেতে যেতে দেখা যাচ্ছে যে সে নিজেও ভিখারি হয়ে যাচ্ছে, ওইদিকে লয়াররা বেনিফিট হচ্ছে, আইনজীবীরা বেনিফিট হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে সে নিজেকে মানে সে চোর না প্রুভ করে বের করে নিয়ে আসে। তাহলে হোল সিস্টেমটাই এত করাপ্ট, বা হোল মেকানিজমটাই এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনার আইন ইটসেলফ উইল নট ফাংশন। এখন এই কথাটা এই কারণে বললাম, আপনি যদি চুরি সর্বোচ্চ শাস্তি হাত কাটার বিধানটাও কাগজে কলমে লিখেন, বইয়ে লিখেন, এটার বাস্তবায়নটা কে হবে? আপনাকে কিন্তু আবার ওই লিগ্যাল প্রসেসের ভিত্তি দিয়ে ওকে তাকে প্রুভ করতে হবে সে চোর, আসলে চোর কিনা। এরপরে এটার পক্ষে পুলিশের উইটনেস দিতে হবে, বা উইটনেস দিতে হবে, পুলিশের সাক্ষী দিতে হবে, পুলিশের রিপোর্ট দিতে হবে, সকল কিছুর প্রসেসের ভিত্তিতে দেখা গেল ফাইনালি সে আসলে চোর না। তাহলে আপনার ওই শাস্তির সর্বোচ্চ শাস্তিটাকে আপনি আইন আকারে ঘোষণা করলেন পার্লামেন্টের ভিতর দিয়ে, কিন্তু আইনের তো হাত পা নাই। আইন বাস্তবায়নের কর্তা বা এজেন্সি যেটাকে আমরা বলি হচ্ছে মানুষ, সেই মানুষ হচ্ছে এখানে করাপ্ট। সেই মানুষ হচ্ছে এখানে আপনার বিভিন্নভাবে টাকার বিনিময়ে বলেন, বিভিন্ন ইয়ার ভিতর দিয়ে সে আপনার সিস্টেমটাকে অ্যাবিউজ করছে। আমরা যখন কথা বলি যে ইসলামী রাষ্ট্র বা ইসলামী আইন মনে হয় আইনের জোরেই বাস্তবায়ন হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। এই কারণে উই শুড বি ফোকাস মোর অন মানে সিস্টেমকে রিফর্ম করে এই সিস্টেমের জবাবদিহিতা, এই প্রশ্নটাকে সবার আগে, যা গভর্নেন্সের কোয়েশ্চনটা, দেন এই যদি আপনার কাছে মনে হয় যে না আইন ইটসেলফ অপর্যাপ্ত, মানে ইনকম্পিটেন্ট ওভার লেস কম্পিটেন্ট, সেটাতে আপনার কিন্তু স্কোপ আছেই, আইনকে আপগ্রেড করার সুযোগ তো আইনের ভিতরেই আছে। আমি কি আমার পয়েন্টটা বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে মোর ফোকাস হওয়া উচিত একটা রাষ্ট্রের আপনার গুড গভর্নেন্স, জবাবদিহিমূলক সরকার, সরকার কিভাবে এখানে ফাংশন করছে, সে কি বৈধভাবে আসতেছে কিনা, বৈধভাবে ক্ষমতার চর্চা করছে কিনা, একটা গভর্নমেন্ট থেকে, একটা সরকার থেকে আরেকটা সরকারের ক্ষমতা হস্তান্তরে সে বৈধ প্রক্রিয়ার ভিতর দিয়ে হচ্ছে কিনা, এই কোয়েশ্চন গুলো মানে এই রাষ্ট্রের মূল কোয়েশ্চনটা, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার চর্চার এই কোয়েশ্চনটা বাদ দিয়ে আমরা যখন শাখা প্রশাখাতে চলে যাই, তখন দেখা যাচ্ছে যে আমরা আমরা কথা বলি সারফেসে, কিন্তু মূল সমস্যা রাষ্ট্র, আমার নিপীড়নবাদী রাষ্ট্রই থেকে যাচ্ছে। আমরা এই জায়গাতে আটকে যাচ্ছি মনে হচ্ছে আর কি। দিস ইজ হাউ আই সি। আচ্ছা নাজমুল ভাই জি আমাকে, জি আমি খুবই দুঃখিত আজকে যে আমার নেট এত বেশি সমস্যা হচ্ছে যে আমি আসলে কথা বলতে শুরু করলেই সাথে সাথে নেটটা চলে যাচ্ছে। আমি একেবারে এক বাক্যে অথবা দুই বাক্যে একটা বলে দেই। সেটা হচ্ছে আজকের আলোচনা অথবা বইটা পড়ে আমি যেটা মনে বুঝছি সেটা হলো এমন যে আগে আমাদের দর্জি ছিল, দর্জি আমাদের মাপ নিয়ে, গায়ের মাপ নিয়ে প্রত্যেক মানুষের আলাদা আলাদা করে হাত কতটুকু হবে পা কতটুকু হবে আলাদা আলাদা করে জামা তৈরি করতেন। কিন্তু পরবর্তীতে যখন আমাদের গার্মেন্ট শিল্প আসছে তখন একটা সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজে সবার জন্য জামা বানানো শুরু হলো। তখন দেখা গেল যে কারো জামা ঢোলা হয়, কারো জামা টাইট হয়, এবং টাইট যার জামা হয় অথবা যার জামা খুব চিপা হয় তাকেও জোর করে ওই জামাই পরতে হয় যদি দর্জির কাছে না যায়। দর্জি পদ্ধতি যেটা প্রত্যেকের আলাদা আলাদা করে স্বতন্ত্রভাবে জামার মাপ নিয়ে জামা তৈরি করার যে পদ্ধতি, এটা যখন তুলে দেওয়া হলো, যেটা ইসলামে খুব বেশি প্রেফার করা হতো, সেটাকে যখন তুলে দিয়ে গার্মেন্টস পদ্ধতিতে জামা তৈরি করা হলো, তখন সেটা অনেকের জন্য পড়তে কষ্ট হয়ে যায়, আবার অনেকের জন্য সেটা পড়তে কষ্ট হয় না, আবার অনেকের জন্য সেটা ঢোলা হয়ে যায়। ফলে এই 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 জাতীয় অনেক নানা ধরনের প্রবলেম শুরু হয়েছে। এখন যদি আমরা প্রোডাক্টটাকে আইন মনে করি, মানে জামাটাকে যদি আমরা আইন মনে করি, যখন আমরা ইসলামী আইন বাস্তবায়নের কথা বলি তখন ব্যাপারটা এমন হয় যে গার্মেন্টস থেকে তৈরি করা একটা জামা আসবেই,
এবং সেটা সবাইকে গায়ে দিতে হবে বাধ্যতামূলক। গায়ে দেওয়ানোর পদ্ধতি নিয়ে আমরা কথা বলি, কিন্তু জামাটা কোন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কত সাইজে তৈরি হবে, কোন মানুষের জন্য সেই জামাটা তৈরি হওয়ার জন্য কি যারা বার্গার খায় তাদের শরীরকে আইডিয়াল শরীর ধরা হবে, নাকি যারা বার্গার খাইতে পারে না, ভাত খায় তাদের শরীরকে, অথবা হচ্ছে দুই বেলা খেতে পারে না তাদের শরীরকে আইডিয়াল ধরা হবে? সেই বিবেচনার কোনটাকে বিবেচনা করা হবে, কোনটাকে বিবেচনা করা হবে না, আইন কোথায় তৈরি হবে অথবা জামা কোথায় তৈরি হবে, সেই জামার ফ্যাক্টরি নিয়ে কোনো কথা বলা হয় না। যারা জামাগুলো তৈরি করবেন তাদের জামা তৈরির যোগ্যতা, দক্ষতা কেমন, এবং সেই দক্ষতা গ্লোবালি কতটা অ্যাকসেপ্টেড সেগুলো নিয়ে কথা বলা হয় না। শুধুমাত্র বলা হয় যে আইন অলরেডি রেডি আছে, জামা অলরেডি রেডি আছে, শুধু এখন হচ্ছে সেই জামাটা আমরা সবাইকে গায়ে দিয়ে দিতে হবে, এবং রাষ্ট্রের কাজ হচ্ছে সেই জামাটা সবাইকে গায়ে দিয়ে দেওয়া। এই যে একটা মানে এই যে একটা আমাদের নেশন স্টেটের সময় এসে যে জামা গায়ে দিয়ে দেওয়া, আইন প্রয়োগ করে দেওয়া, এই চিন্তাটা আমাদের প্রবলেমেটিক চিন্তা। এবং ইসলামী আইন যখন আমরা বলি অথবা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নের কথা বলি, তখন হচ্ছে এমন যে গার্মেন্টস একটা জামা তৈরি করে দেবে, সেটা যেমনই হোক, যে কালারই হোক, যেই কোয়ালিটি হোক, যেই সাইজের হোক, সেটা সবাইকে গায়ে দেওয়ার জন্য বাধ্যতামূলক করা। এই প্রবলেমটা থেকে আমাদের উত্তরণ করা উচিত, এবং আমাদেরকে গার্মেন্টস সম্পর্কে কথা বলা উচিত, যারা আইন পদ্ধতি প্রণয়ন করে কোন মেথোডোলজির উপরে, কোন ভিত্তিতে, কিভাবে আইন তৈরি করতেছে এবং সেটা কিভাবে প্রয়োগ করতেছে, সেগুলো নিয়ে কথা বলা উচিত। তারপরে গিয়ে আমরা বলতে পারবো যে ইসলামী আইন কতটুকু কোন জায়গায় কিভাবে বাস্তবায়ন হবে। এটা মোটামুটি আমার সামারি। আমার মনে হয় যে আমরা আজকে বরাবর 1.5 ঘন্টা আলোচনা করেছি। আর যদি কারো কথা থাকে সেটা আমি একটু শুনবো, যদি না থাকে তাহলে হচ্ছে আমার মনে হয় যে আজকের মতো আমরা এখানে বিদায় দেবো। হ্যাঁ, আপনাদের অন্য যে কেউ একজন, অথবা আমাদের আজকের প্রধান 2 বক্তা, অথবা অন্য কেউ আপনাদের কোনো কথা বলতে চাইলে যুক্ত করুন। আর যদি কথা থাকে তাহলে আমরা সেটা নেব, আর যদি না থাকে তাহলে এখানে শেষ করবো ইনশাল্লাহ। প্লিজ। আমার বইয়ের ব্যাপারে যেমন কথা নেই কথা, নেক্সট আমরা কি কোন বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে আমার কাছে। অন্য কারোর কোনো কোয়েশ্চেন আছে বা জি কেউ একজন বলছেন। ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ আল হাসান, তুরস্কে মাস্টার্স করতেছি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনে। তো আপনাদের এটার সাথে যোগ হয়েছিলাম, জুবাই ভাই আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটাতে শেয়ার করছিলেন রিসার্চ নিয়ে। আপনাদের চিন্তাধারার সাথে পরিচিত হওয়ার জন্য মূলত অ্যাড হয়েছিলাম আর কি, কিভাবে আপনার চিন্তা ভাবনা। আমার একটা পরামর্শ থাকবে আপনাদের সবার প্রতি, সেটা হচ্ছে যে এটা যেহেতু সরাসরি আইন নিয়ে কথা হচ্ছে, তাহলে আমার মনে হয় যে ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে পড়াশোনা করা কেউ যদি থাকে তাহলে আমরা আর একটু ভালো ইনপুট পাইতে পারি আর কি। হ্যাঁ, আমরা আসলে ওই যে ওনার বইটা ধরে আলোচনা শুরুটা হয়েছিল ইন্ডিভিজুয়ালি ইসলামিক আইন নিয়ে, শুরুটা এভাবে হয়তো ছিল না আর কি। যাই হোক, আপনার পরামর্শটা ভালো। নেক্সট টাইম আমরা যদি এরকম কোনো এক্সপার্টিস যদি কেউ থাকে, জোয়ার ভাই এটা একটু নোট নেন, তাহলে ভালো হবে, আমরা আরো সমৃদ্ধ হব। আমরা তো আইন বাস্তবায়নের প্রক্রিয়াটা তো ভিন্ন আলাপ। আসলে আমি যেটা, জুবাইর ভাইয়ের উদাহরণটা ভালো হয়েছে আমার মতে। ওই যেই প্রচেষ্টাটা, ওই প্রচেষ্টাটাকে আমি দেখলি ওই যে আমাদের কলোনিয়াল পিরিয়ডের ভিতর দিয়ে আমরা ন্যাশনালিজম, কমিউনিজম, তারপরে সেকুলারিজম, যে ইজম গুলো আসছে, সিমিলারলি ইসলামিজম বা ইসলাম পন্থার এই ধারণাটা এই যে ওকে আমরা এই স্লোগানগুলো, এই কথাগুলো এই কারণে বলছি, এটা গ্রহণ করার মধ্য দিয়ে আমরা মনে করি এটা একটা ফিলসফির বাস্তবায়ন। কিন্তু ওই ফিলোসফিকে যদি কেউ আমরা অ্যাকসেপ্ট করে নেই, মনে করেন নিলাম আমি এই ইসলাম পন্থার শরিয়া কায়েমের এই ইয়ার সাথে আমি এগ্রি করে নিলাম, কিন্তু তখনই কোয়েশ্চেন আছে ওকে হাউ। এই হাউ কোয়েশ্চেন নিয়ে, এটা তো পরের ধাপ, তো এই পরের ধাপ নিয়ে আসলে কাজ হয়নি, কোনো ফিলোসফিক কাজও খুব কম হয়েছে আমার জানা মতে আর কি। আপনাদেরও তো জানা থাকতে পারে অবভিয়াসলি। এবং এই হাউ কোয়েশ্চেন কিন্তু আমাদের জরুরি। এই হাউ কোয়েশ্চেনে যখন আমরা আসব তখনই এই প্রশ্নগুলো আসবে যে আগে কিভাবে ছিল। এই কারণে আমি আমার আলোচনাতে বসছিলাম যে আমরা কি আসলে প্রি কলোনিয়াল সময় ফিরে যেতে চাই। এখন দেখেন, প্রি কলোনিয়াল সময়ে ফিরে যেতে না চাইলে প্রি কলোনিয়াল অনেক কিছুই এখন আর শুধু স্টেটের বর্তমান গাঠনিক মানে স্ট্রাকচারালি ইম্পসিবল হয়ে যাচ্ছে। এইটা আমাদের আবেগের কথা না। আমি সবাইকে বলবো যে আমরা প্র্যাকটিক্যালি, আবেগের জায়গা হচ্ছে আপনি চান রাষ্ট্রে ইসলাম প্রশ্নটা মীমাংসা হোক, সমাজে ইসলাম বাস্তবায়ন হোক, মানুষের ভিতরে চর্চা হোক, এটাই তো আমিও চাই, এতে কোনো সন্দেহ নেই, এতে আমার কোনো ইয়ে নাই। মানুষের ভিতরে আপনার দিনের চর্চা হোক, মানুষ প্র্যাকটিস মুখী হোক, মানুষের জীবন
এই ক্ষেত্রে ইসলামের চর্চার ভিতর দিয়ে পার্সোনাল লাইফেও ইমপ্রুভমেন্ট হয় মানুষের, সামাজিকভাবেও এটার ইতিবাচক ফলাফল আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রশ্নটাকে ফিলোসফি বা কালচারের জায়গা থেকে যখন আমরা লিগ্যাল, এটা ম্যাথোডোলজিক্যাল প্রশ্ন, এইটা রাষ্ট্রের বাস্তবায়নের প্রশ্ন, এই কোয়েশ্চেন গুলোতে যখন যাই তখনই আমাদেরকে সেটব্যাক করতে হয়, আমাদেরকে পিছনে ফিরে তাকাইতে হয়, বারবার পিছনে যেতে হয়। এখন দেখেন একটা উদাহরণ দিই, কি হচ্ছে আমাদের এখানে মুফতি, ঘরে ঘরে মুফতি আছে না এখন আমাদের এখানে। আমার ভাই মুফতি, ঠিক আছে, মাদ্রাসা থেকে দাওরা পাশ করে মুফতি হয়ে গেছে, এখন সে পড়তেছে আর কি, কয়দিন পরে পাশ হয়ে বের হবে। তারপরে এখন এই মুফতি প্রি কলোনিয়াল সময়ে মুফতির রোল কি ছিল? প্রি কলোনিয়াল পিরিয়ডে এত ঘরে ঘরে মুফতি ছিল না, এই প্রথম একটা জিনিস বোঝা জরুরি। কাজী হইতো, কাজী ছিল রাষ্ট্রীয় পোস্ট। কাজী তার বিভিন্ন বিষয়ে ফতোয়ার জন্য, বিভিন্ন বিষয়ে কনক্লুশনে আসার জন্য হয়তোবা, মানে এটা হলো ভলান্টারিলি সে অ্যাডভাইস সিক করতো মুফতির কাছে বা মুফতিদের লিখিত আপনার লিগ্যাল ডকুমেন্টের কাছ থেকে। কিন্তু এখন আপনার রাজ্য নাই, কিন্তু আপনি ওই যে প্রি কলোনিয়াল রাজ্য চালানোর জন্য আপনি বিসিএস ক্যাডার বানাইতেছেন মনে করেন, আপনার মুফতি, আপনার কাজী, কাজী ইজ রিডিউসড আমাদের এখানে টু কি বিয়ে পড়ানোর কাজ, কাজী। অথচ কাজী ছিল বর্তমান জাজ, হাইকোর্ট লোয়ার কোর্টের যে জাজ, ওই জাজের ভূমিকা ছিল কাজী। এখন আমরা কাজী মানে হচ্ছে বিয়ে পড়ানোর কাজ। তাহলে আমরা এগুলোকে ধরে রাখছি আমাদের কালচারের ভিতর দিয়ে, আমাদের সামাজিকভাবে এগুলো ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে এগুলো রিডিউস এমন জায়গায়। এখন যদি আপনি বাংলাদেশে ইসলামী যে শরিয়ার যে হোল বাস্তবায়নটাকে যদি হোলিস্টিকলি ভাবি, তাহলে আপনাকে বলতে হবে আমাদের যে সর্বোচ্চ কোর্টের যে সমস্ত বিচারপতিরা তাদেরকে এক একজন কাজী হইতে হবে। ওই কাজীর কোয়ালিফিকেশন কি? সে শুধু মুফতি হবে না, মুফতির যে নলেজ এইটাও তার থাকবে, এবং হোল আপনার দুনিয়া এবং ইসলামিক আইন বিষয়ে সে একজন অভিজ্ঞ মানুষ হবেন। এইটা হচ্ছে ফার্স্ট কোয়ালিফিকেশন অফ এ কাজী। এখন এটা একটা মাইলস্টোন। দ্বিতীয় মাইলস্টোন হচ্ছে আপনার বিচার প্রক্রিয়ায় আপনাকে আবার ওই যে আমাদের গ্রামে এখনো আছে গ্রামীণ পঞ্চায়েত, আমাদের সেই গ্রামীণ পঞ্চায়েতে ফিরে যাওয়া, যেখানে একজন নারী যদি নির্যাতিত হয়, একজন নারী যদি তার তালাক লাগে, বা একজন পুরুষের যদি তালাক দিতে হয়, একজন ভাই ঝগড়া লাগছে তার মানে বাবা মারা যাওয়ার পরে নিয়ে জমি কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই কোয়েশ্চেন গুলো তো ইসলামিক লতে আছে। এই ল গুলোর মীমাংসা করার জন্য ওই গ্রামীণ পঞ্চায়েত হচ্ছে প্রথম কোর্ট, যেখানে এই সমস্যাগুলোর সমাধান হবে। সেখানে শুধু একজন মুফতি এই সমস্যার সমাধান দিতে পারছেন না, কিন্তু মুফতির সাথে কাজীও লাগবে, এবং ওই এই হোল লিগ্যাল ইনস্টিটিউশনটাকেই আবার আমাদেরকে রিশাফল করা লাগবে। এখন কোন ইসলামপন্থীকে আমি আজ পর্যন্ত দেখিনি, এইটা আমি তাদেরকে ক্রিটিক করতেছি হলো এটা হচ্ছে ওই এটাকে ইয়েতে না আনা, কি বলে, এই আলাপটাকে না আনা। কোন ইসলামপন্থীর আলোচনাতে আমি আজ পর্যন্ত পাইনি যে হোলিস্টিকলি একদম বটম থেকে আপ পর্যন্ত আমাদের হোল লিগ্যাল স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করা, এই আলাপ কিন্তু নাই। আমরা শুধু আলাপটা করছি একটা ফিলোসফিক জায়গা থেকে। আমরা মনে করছি আমি সেকুলার না হয়ে যদি ইসলামিস্ট হই, ইসলাম পন্থার এই ন্যারেটিভটা নেই, তাহলে কিন্তু একটা উইন হয়ে গেল, আমার মতবাদ তো উইন হয়ে গেল। এবং ইসলামপন্থী রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, আমরা অটোমেটিকলি কল্পনা করি তাইলেই হয়তো বাংলাদেশ রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। তো এটা আমাদেরকে আরো চিন্তার ইমপ্রুভমেন্ট লাগবে, এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা হতে হবে আর কি বলে আমি মনে করছি আর কি। এই বলে আমি আজকে শেষ করছি, আরো ইনশাল্লাহ কন্টিনিউ করবো আর কি। আর অন্যদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা এগুলো অ্যাড করেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। কারো যদি কোনো ধরনের বড় ধরনের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। আমাদের নুরুল হুদা ভাই অথবা অন্য কারো যদি কোনো সংযুক্তি না থাকে বড় ধরনের, তাহলে হচ্ছে এখানে শেষ করছি। খুব সম্ভবত নেই কারো, তাহলে আমরা মোটামুটি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুকরিয়া। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।